বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে এমন একজন অতিথি আছেন যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গিটারিস্ট। তার গিটার বাজানো, তার গান, তার কম্পোজিশন আমরা অনেকগুলো ব্যান্ডে শুনেছি, সেই মেটাল মেস থেকে শুরু করে ওয়ারফেজ, ডি ইলুমিনেশন এবং সর্বশেষ তার নিজের ব্যান্ড গ্রাউন্ড ফোর্সে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন অনেকেই যে আমি আসলে কার কথা বলছি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় গিটারিস্ট সাজ্জাদ আরেফিন। বন্ধুরা কেমন আছো? ভেরি নাইস টু সি ইউ। বন্ধুরা, সাজ্জাদ আপনাদের সবার প্রিয় গিটারিস্ট, মিউজিশিয়ান, কিন্তু সে কিন্তু আমার বন্ধু। সো আজকে আমি আমার বন্ধুর সঙ্গে যেহেতু আলাপ করছি, আপনি সম্বোধনটা আজকে আমি করব না। তো আমরা একরকম একটা ইনফর্মাল ওয়েতে আমরা আসলে চেষ্টা করব যে সাজ্জাদের যে সঙ্গীত ক্যারিয়ার আছে সেটিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। সাজ্জাদ, কেমন আছো তুমি? ভালো খারাপ মিলে, তোমার মতো, বন্ধুর মতো। আমরা একটু একেবারে শুরু থেকে এবং একটু বলবো যে তোমার ক্যারিয়ারের গিটার বাজানোর শুরু থেকে যদি আসতে চাই, তুমি প্রথম মিউজিকের প্রতি আসলে তোমার যে ভালোবাসা সেটা কখন থেকে তুমি অনুভব করলে? আচ্ছা, আমরা তো সব 90 দশকের মাঝামাঝি সময়ে আসলে গিটার বাজানো শুরু করি। আমার বাবা মা দুজনেই খুব গান শুনতেন। আচ্ছা, এটা এর আগের খুব বেশি ইন্টারভিউতে মনে হয় বলা হয়, এই কোশ্চেনটা আমি খুব বেশি পাইনি। আমার বাবা মা প্রচুর গান শুনতেন, সেটা ব্যান্ড থেকে শুরু করে নজরুল, রবীন্দ্র, সব কিছু। আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 1-2-তে পড়তাম, তখন আমার মনে আছে আমাদের ওই যে আগে আমাদের বড় ডেক সেট আছে না, ওগুলো আমাদের বাসায় ছিল। এবং যতদূর মনে আছে আব্বু আম্মুর ক্যাসেট কালেকশনে 300-400 ক্যাসেট তো ছিলই। আচ্ছা, ওগুলো শুনতে শুনতে বড় হওয়া। যখন আমি 1-এ উইজল ফ্লাওয়ার স্কুলে ভর্তি হলাম, 1 বা 2-তে, 91 বা 92, তখন তো অনেক ছোট। গান শোনার অভ্যাসটা একটু পর থেকে আসলে মানে আমার মতো করে। এর আগে তো পারিবারিকভাবে আব্বু আম্মু যেটা শুনতো ওইটাই শুনতাম, বা গাড়িতে যখন আব্বু ড্রাইভ করতো তখন যেটা শুধু শুনতাম। আমাদের স্কুলের উইজল ফ্লাওয়ার স্কুলের একটা খুব ভালো কমিউনিটি ছিল, যেটা আমি বুঝলাম ক্লাস 4-5 থেকে, যারা অলরেডি ব্যান্ড মিউজিক মানে সম্পর্কে মানে ভালো মতো একটা আইডিয়া রাখে এবং শুনতেছে, এবং কি শুনলে ভালো লাগবে না এটা অলরেডি জানে। তখন অ্যাকচুয়ালি আই কেম টু নো অ্যাবাউট ব্যান্ডস লাইক আয়রন মেইডেন। আমার জীবনের প্রথম অ্যালবামে অ্যাকচুয়ালি ক্যাসেট যদি বলো, আমার পরিষ্কার মনে আছে আয়রন মেইডেনের সামার ইন টাইম আমি গিয়ে কিনছিলাম আনারকলি মার্কেট থেকে। সেটাও আমার এক বন্ধু বলছিল। হ্যাঁ, তখন তো অরিজিনালের ওই যে যেটা চিকন সিঙ্গাপুর। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি তোমার এই কথার সাথে শেয়ার করি, আমার জীবনের প্রথম অ্যালবামও কিন্তু আয়রন মেইডেনের। হ্যাঁ, আই নো দ্যাট। তো ওইখান থেকে শোনা শুরুটা আসলে আই উড ডেফিনেটলি হ্যাভ টু সে মাই স্কুল উইজল ফ্লাওয়ার স্কুল একটা লেগাসি আছে, ইউনো। অনেক মিউজিশিয়ানস অলরেডি ওখান থেকে এস্টাবলিশ বের হয়েছে, আমাদের আগেও ছিল। হ্যাঁ, উইলসের একটা ট্র্যাডিশনাল ধারা ছিল যে আমরা পড়াশোনার পাশাপাশি আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে সবাই ইনভলভ থাকতো, তার মধ্যে মিউজিক একটা ছিল। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি শুনতে শুনতে আমার আগ্রহটা খুবই কীভাবে হয় আমি সেটা তোমার সাথে শেয়ার করি, হয়তো তোমাকে বলছি আগে, তাও সব বন্ধুরা জানো। গিটারের প্রতি আগ্রহটা আমার প্রথম ইচ্ছা ছিল কি জানো, আমি কিবোর্ড বাজাবো, না বুঝে না সরি বেস বাজাবো। কীভাবে আমি ডিস্টরশনের সাউন্ডটাকে মনে করতাম এটা বেস গিটার, ক্লাস 4-5-এ। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আমার এক বড় ভাই ছিলেন, গালিব ভাই, তো ওনারা তখন মিউজিক করতো। যখন আরেকটু বড় হলাম 6-7-এ, তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি। আমার এক মামাও ছিলেন, ওনার কথা পরে আসতেছি, এটা কি গিটার? তখন উনি বললো যে এটা হচ্ছে ইলেকট্রিক গিটারে মেটালাইজার দেওয়া। আমি বুঝি মানে ডিস্টরশনের নাম ওনার কাছেও তখন নতুন, মেটালাইজার। হোয়াট ইজ মেটালাইজার? এখন তো বুঝলাম। যাই হোক, তার মানে আমার ওই বেস গিটার শিখলে হবে না, আমার গিটার শিখতে হবে। সো দ্যাটস হাউ আই স্টার্টেড দ্য আইডিয়া। এর মধ্যেখানে এই যে আয়রন মেইডেনের শুরু যে, তারপর ওখানে কিন্তু আমি থেমে নেই, মানে সামার ইন টাইমে ওই যে শোনার শুরু। আমি যেটা করতাম, এটা একটু শেয়ার না করলে না অনেকে শুনতে হয়তো হাসিও লাগবে, অনেকে শুনতে ভালোও লাগবে। আমাকে স্কুলে আব্বু টিফিনের জন্য 5-6 টাকা দিতে, তখন 5-6-7-এর দিকে উঠতেছে আর কি। আমি 3-4 টাকা পেতাম। আচ্ছা, যাই হোক, ওই তো সিমিলার 4 টাকা 5 টাকা। তো ওইখান থেকে আমরা 2 টাকা খাইতাম আমি, বাকি 3 টাকা রাখতাম, এরকম ছিল ব্যাপারটা। আর ওই যে
ঈদের সময় সালামি পাইতাম না আমরা, ওগুলো রেখে আমি দুইটা জিনিস করতাম। একটা হচ্ছে বই কিনতাম, গল্পের বই, তুমি তো জানো আমার গল্পের বই পড়ার অভ্যাস এখনো আছে, প্রচুর বই পড়ার অভ্যাস ছিল। আর আরেকটা হচ্ছে ক্যাসেট চান্স পাইলেই ক্যাসেট। হ্যাঁ, তো ইংলিশ বাংলা, ইংলিশের ধারাবাহিকটা আরও পরে বেড়ে গেছে, যেমন আয়রন মেডেন থেকে আমি ওটা তো একটু হেভি মেটাল, ব্ল্যাক সাবাথের সূত্রপাত পাইলাম, তখন আস্তে আস্তে রেইনবোর কথা জানলাম। হ্যাঁ, রেইনবো সম্পর্কে অনেকে জানেন, যেমন কমল ভাই হয়তো আগে ইন্টারভিউতে শেয়ার করছে অনেক কিছু। তারপরে ওইদিকে যেমন স্টেডিয়ামে একটা মার্কেট ছিল, ওইখানেও বাইরের সারগামের দোকানটা, রাইট, ক্যাসেটস পাওয়া যেত। তো আয়রন মেডেন থেকে আমি ব্ল্যাক সাবাথ থেকে আবার হার্ড রকে স্করপিয়ন্সে চলে গেলাম, স্করপিয়ন্স থেকে আবার ডকেনে গেলাম, মানে আই কেম টু নো অল অ্যাবাউট মেটালিকা বিট লেটার, যেটা সবাই আগে জানে। যেমন ব্ল্যাক অ্যালবাম, আমি এখানে তোমাকে একটা আমি পজ দেই, সেটা হচ্ছে যে মানে আমি শুরু থেকেই জানি এবং বিষয়টা আমি জানি, সেটা হচ্ছে তুমি ডকেনের হিউজ ফ্যান ছিলে। আমি স্টিল হিউজ বিগ ফ্যান অফ ডক। তো সোনার ধারে জিনিসটা আমার কিন্তু এক্সপ্যান্ড করতেছিল, এবং এটা শুধু ইংলিশ বা ওয়েস্টার্নে তা না, আমি কিন্তু তখন অলরেডি আই এম লিসনিং টু LRB 1 and 2, মানে একদম প্রথমে যদি যাই, আমার বাংলা প্রথম ক্যাসেট হচ্ছে সোফার, মানে আম্মু আব্বু তো বাসায় কিনতেনি, আমি চাইম ওই সময় অবস্কিউর এবং ওই অ্যাবসলিউটলি আজম খান। হ্যাঁ, আমার বাসায় কিন্তু আমি ওই যে নার্সারি KG 1-2 যখন আমি পড়ি, মানে 90-এর শুরু থেকে আমি এগুলো শুনে আসতেছি। তো আমি নিজে আমার নিজের টাকা দিয়ে যতদূর আমার মনে আছে LRB 1-2, তারপরে ওয়ারফেজের ফার্স্ট অ্যালবাম, এইভাবে সিরিয়ালি বাংলাগুলাও, যেগুলো আমি শুনতেছি ইংলিশ, দেশে তখন আমার ইন্টারেস্ট আসলো যে দেশে কারা করতেছে হেভি মেটাল বা হার্ড রক। হ্যাঁ, তার মধ্যে আবার খোঁজ পেলাম কিছু তোমার নিশ্চয় মনে আছে তখন মিউজিক্যাল ম্যাগাজিনগুলো। এক্স্যাক্টলি, হ্যাঁ, যেমন আমাদের মিলু মামান ভাইরাও তো একটা ম্যাগাজিন করতো, রক এন্ড রিদমের আগে অনেকগুলি ম্যাগাজিন বেরোতো, কিউবিক বা এরকম একটা ছিল, একটাই হয়েছিল, ওটাতে ওয়ারফেজ একটা ইন্টারভিউ ছিল, ওগুলো আমার সব ছিল, তোমার কাছে হয়তো ছিল, আমার কাছে অনেকগুলি, তো একটা আছে এখন। তো এরকম আমার শোনার এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করছি অ্যাকচুয়ালি 5, 6, 7। এখন 7-এ উঠে আমার গিটার কিনতে হবেই। 7-এ আমি গিটার কিনতে পারিনি, আমি তখন বাসায় বললাম, আমার আব্বা আম্মা বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি পড়াশোনা ঠিক করতে পারো দেন ওকে, তুমি 7-এর রেজাল্ট ভালো করলে ক্লাস 8-এ তোমাকে দেওয়া হবে, ব্যাপারটা গিটার দেওয়া হবে। 7 বা 8 মানে একটু এদিক ওদিক হইতে পারে, অনেক আগের কথা, তো আজকে তুমি হিসাব করে দেখো 30 বছর আগের কথা হবে, 29-30 বছর আগে। তো তখন আমার এক মামা ছিলেন, আমি রেজাল্ট ভালো করলাম, আমি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্টই ছিলাম, বরাবরই ভালো স্টুডেন্ট, মানে প্লেসের মধ্যে স্কুলে তখন থাকতাম। তো আমার মনে আছে আমি 8 হয়েছিলাম 7 অথবা 8-এ, যে কোনো একটা ক্লাসে। তো তখন আমার মামাকে আম্মু বললেন যে ও তো গিটার কিনতে যাচ্ছে, তো উনি আমাকে, হ্যাঁ ওনারা তখন বাজাইতো অলরেডি, টুকটাক বাজাইতো, তো আমাকে নিয়ে গেলেন, একটা অ্যাকোস্টিক গিটার ক্রাউন শেপের কিনে দিলেন, মেলোডি থেকে 1700 টাকা দাম, তখন অনেক কম দাম ছিল, সায়েন্স ল্যাব থেকে। হ্যাঁ, তো ওইখান থেকেই শুরু, এবং ইন্টারেস্টটাও ওইখান থেকে। তুমি যদি জানতে চাও শেখার বিষয়, সেটা আরেক চ্যাপ্টার, মানে কীভাবে শিখছি, দ্যাট ইজ আ ডিফারেন্ট চ্যাপ্টার। বাট মেইন গিটারের ইন্টারেস্টটা আসলে আমার বলতে হবে ফ্যামিলি অ্যান্ড মাই স্কুল, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল, মানে তুমি যদি তাহলে তোমার আর্লি যদি মিউজিক এবং গিটার দুটোর ইনফ্লুয়েন্সের কথাই বলি, তাহলে কিন্তু এই ব্ল্যাক সাবাথ, আয়রন মেডেন, এই ব্যান্ডগুলির কথা অবশ্যই চলে আসবে, এবং পাশাপাশি বাংলাদেশের LRB, তারপরে নগরবাউল, যে ব্যান্ডগুলির কথা বলছিল সেই। হ্যাঁ, নগরবাউল তো আগে ফিলিংস ছিল অলসো অ্যাবসলিউটলি ওয়ারফেজের ফার্স্ট দুইটা অ্যালবাম আমাকে অনেক ইন্সপায়ার করেছে, ইনফ্যাক্ট আমাদের সবাইকে তখন সবাইকে। বাই দ্য ওয়ে রকস্টার ডেফিনেটলি রকস্টার। তো এরপরে তুমি গিটার তো কিনলে, গিটার কেনার পরে ওই সময় কিন্তু আমাদের গিটার শেখার জন্য কোনো ইন্টারনেটও নাই, কিছুই নাই, হ্যাঁ, বই দেখে দেখে টেপ রেকর্ডার শুনে শুনে বাজানো। তোমার জার্নিটা কিরকম ছিল, যে গিটার শেখার এই জার্নিটা? দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট আসলে, ইফ ইউ স্পিক অ্যাবাউট মাই ক্যারিয়ার। তুমি যেটা বললা, অনেক বন্ধুরা হয়তো জানেন, চিন্তা করতে পারে না যে ইন্টারনেট ছাড়া, মোবাইল ফোন ছাড়া, এমনকি কেবল টিভি ছাড়া এক্স্যাক্টলি তখনকার মানুষের, মানে মিউজিশিয়ানরা কীভাবে শিখছে। তো আমি আমারটা শেয়ার করি, আমারটা শেয়ার করলে সবাই বুঝতে পারবে। যেমন আমি যখন গিটার কিনলাম, তখন তো গেলে কিছুই নাই, আর আমরা ভিডিও টেপ রেন্ট নিয়ে ওই যে কি মাঝে মধ্যে দু একটা লাইভ বাইরে দেখতে, এক্স্যাক্টলি ওই গানস এন্ড রোজেস, আয়রন মেডেন, দু একটা রোজ ভ্যালি থেকে, রাইট। হ্যাঁ,
তখনও আমার বাসায় আমি যখন গিটার কিনি আমার মনে আছে কেবল টিভি তখন আসে নাই, বাট আসি করতেছে রোড, আর কম্পিউটার তো নাই। তো আমি যখন শেখা শুরু করি, আমার একটা বন্ধু ছিল স্কুলের, ওর নাম হচ্ছে ওমর, ও বাজাইতো। আর আরেকটা ফ্রেন্ড ছিল সুবেদ, ওর ডাক নাম। ও মনে এখন দেশে নাই, ওমরও মনে এখন দেশে নাই, বহু বছর যোগাযোগ নেই ওদের সাথে। তো ওকে বললাম যে দোস্ত, আমি তো বুঝে গেছি তখন যে কর্ড শিখতে হবে, মানে ওই যে শুনতে শুনতে দেখতে দেখতে বুঝতে পারা, মানে ওটা কর্ড বলে, এটা মানে ++2+2=4, আচ্ছা, ওইটা আইডিয়া করাটা। তো ওর কাছে বললাম যে আমাকে একটু কর্ডসের ডায়াগ্রামগুলো দে, আমি টু স্টার্ট আপ, যখন আমি কিনছি। তো ও আমাকে একটা ম্যাগাজিনের লাস্ট পেজে একটা কর্ডের ছিল 288টা কর্ড, আমার মনে আছে, ছোট ছোট লেখা, মানে চোখে পড়া যায় না। তো ওইটা আবার তলে দিয়ে ছিঁড়া, মানে প্রথম থেকে অর্ধেক নিচে যেতে পারবা, বাকিটুকু ছিঁড়া। তো ওটাতে জোড়া দিয়ে টেপ টুপ মাইরা। তো প্রথমে আমি ওই যে এ মাইনর ডি মাইনর যেগুলো আমরা বেসিক ক্লাসে শেখাই এখন, ই মাইনর, এগুলো দেখে দেখে শিখলাম, স্ট্রাম করলাম। তো এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে রিদম কি এটা বুঝতে আমার একটু ঝামেলা হয়েছে। যেমন আমি মনে করো ফর এক্সাম্পল, আমি একটা অন্য এক্সাম্পল, যেমন ডোন্ট ক্রাই, ওই ম্যাগাজিনে ডোন্ট ক্রাই কর্ড ছিল গান। তো আমি ভাবছি মনে করো টক টু মি সফটলি, ওখান থেকে প্লাকিং চলে, যদি গিটার থাকলে আমি বুঝতে পারতাম জিনিসটা, আমি মুখে বলি ওখানে তো প্লাকিং চলে। তো আমি করছি কি, টক টু মি সফটলি আমি ভাবছি এমআর দিয়ে জিং জিং জি জিং জিং, মানে টক টু মি সফটলির মতোই রিদম। আমি মিলে না কেন, আবার ঠিক আছে দূর মিলে না, তখন তো ফিতা, তো দে পজ, আবার কান লাগা, তখন দেখি যে কি জানি বাজে। তার মানে বুঝলাম যে আমার এই 2-3টা কর্ড হবে না, আমার বার কর্ড শেখা লাগবে। তো তখন বার কর্ড যে গিয়ে তো হাত বসে না। তো আমি আমার ওই বন্ধুরে বললাম, সুবিধে বললাম, সুবিধ বার কর্ড ধরতে পারো? ও আমার ধরে ধরে দেখা দিল, ও আবার পারে। তো ওই দেখানো আসলে শেখার মতো, মানে দেখে শেখার মতো কিছু না, বিকজ ওরাও কিন্তু নতুন। ওমর আবার একটু বেটার পারতো, কারণ হচ্ছে ওর বড় ভাই বাজাইতো। তো ও আমাকে দেখাইলো, আমি কিছুই বুঝলাম না। আমি যে আরেকটু ভালো করে দেখা, ও কোনো কি হইলো যা হইলো, মানে না ঠিক আছে দেখা মনে বা ওইরকম কিছু একটা টাইম হইলো না। পরে জিত চাপছে আমার, ডায়াগ্রাম নেয় বইসা 1 মাসের মধ্যে বার কট তুইলা গান তুইলা ওরা দেখলাম, এই দেখ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট যে গানটা ট্রাই করছিলাম সেটা শেয়ার করি তোমার সাথে। মানে তুমি নিজের গান, মানে নিজে মানে ওই যে একটা তো বইয়ে ছিল লেখা, মানে নিজের গান না, তোলা গান। আমি প্রথম ট্রাই করছিলাম স্করপিয়ন্স উইন্ডোজ চেঞ্জ, ওটা ম্যাগাজিনও ছিল কর্ড। আচ্ছা, এফ মেজর ওখানে আছে না, ওই শুরুতে ওইটাতে এফ মেজর আছে, তো ওইটা বার কর্ড, যারা গিটার বাজায় বুঝতে পারবে, ওটা বার কর্ড লাগবেই। তাও আমি ওটাই শিখছি, ওটা শিখে ঠিক ওরা দেখাই দিছি। তারপরে সিমিলিয়ার গান ছিল তোমার, এই যে বাংলার মধ্যে ওয়ারফেজে কৈশোরে সি, ই মাইনার, সিমিলিয়ার ছিল। তো আমি যেটা করছি, আমি যে কয়টা কর্ড শিখছি, ওই প্রথমে আমি রিদম সেকশনটা জোর দিছি, কারণ আমি বুঝতেছিলাম যে লিড এখন আমি পারবো না। তো রিদম সেকশনে যে কর্ডগুলো আমি পারি, আমি ওই ম্যাগাজিনে যা যা কর্ড বসানো দিয়ে গান তোলা শুরু করে দিচ্ছি। তো হয়েছে কি, মানে ইফ ইউ টেক ইট দ্যাট ওয়ে, তোমার কোনো টিউটর নাই, তোমার গাইড নেই, প্রপার গাইড নেই আর কি, যেটাকে বলে কোনো ইন্টারনেট নাই, তুমি বুঝতেছো না, প্লে পজ করতে করতে, ওই আইডিয়া গ্যাদার করতে করতে, মানে আই গট ইউজ টু উইথ ইট, যে আমাকে এইভাবেই শিখতে হবে, আমাকে স্ট্রাগল করে ঝামেলা করে শিখতে হবে। এবং মানে যেটা ঝামেলা হইতো, মনে করো তুমি একটা জায়গা মিস করে গেলা, ওটা প্লে দিয়ে আবার পজ, মিলে না কেন, আবার প্লে দিয়ে পজ। তারপর সব গানে তো আর ম্যাগাজিনে কর্ড নাই। ফর এক্সাম্পল, আমি ওই অ্যাকুস্টিক গিটার আবার কিছুদিন পরে ডিপ পারপল ছিলাম, স্মোক অন দ্য তো তুলতে হবে, মাথা তো নষ্ট, এটা তুলতেই হবে। এমনকি এইখানে একটা হিয়ার ইজ আ স্টোরি, তখন আই মেট আনাদার ফ্রেন্ড, ও আমাদের স্কুলে ভর্তি হলো, ওই 7-8 হবে আর কি, কিছুদিন পরে। ওই যে অনেক আছে না যে ঢাকা বাড়ি থেকে এসে ভর্তি হয় এরকম, বা চিটাগাঙে ছিল হয়তো ওরা, সাজিদ নাম ওর। আচ্ছা, তো সাজিদের বাসায় একটা এলপি প্লেয়ার ছিল। আচ্ছা, ও আবার এইগুলা খুব মানে ইন্টারেস্টেড ছিল, ডিস্টরশনের সাউন্ড কেমনে বের করবে। তো ও দেখি যে গিটার ইন্টারেস্টেড, তো ও আমার হঠাৎ একদিন এরকম, তখন তো TNTর ফোন দিছে, আমরা তখন একই ক্লাসে, যে সাজ্জাদ দোস্ত, আমার বাসায় এলপি প্লেয়ার আছে, ওটার ভিতরে না আমার ওই যে পিক আপ দিয়ে গিটার লাগাইলে ডিস্টরশনের সাউন্ড বের হয়। আমি কি, মানে তখন আমরা বুঝছি যে মেটালাইজার বলে কিছু নেই, ইট ইজ ডিস্টরশন। হ্যাঁ, আমি কি, আমি এখনই আসতেছি। পরদিন গিয়ে, ওই দিন যার যাই না মনে আছে, গিয়ে দেখি আসলেই বাইরে হইতেছে।
তাহলে তারপরে আমি আমার বাসায় গেছি, আমার বাসায় যেটা ক্যাসেট প্লেয়ার ওটারও মাইক্রোফোন ইনপুট আছে। তো আমরা দুজনেই তখন এই যে আমরা যেরকম মাইক্রোফোন থেকে কথা বলতে রেকর্ড করতেছি, ও সিমিলার ওই যে অ্যাকুস্টিক গিটারের জন্য মাইক্রোফোন চাইলে সাইজ ল্যাবে ওইগুলোই দিত, মানে পিক আপ আর কি হিসাব। তো ওটা দিয়ে মানে ডিস্টরশন অরিজিনাল গেইন ফুল দিয়ে তোমার ভলিউম বাড়িয়ে দিয়ে ব্যার করতে, মানে ইউ নো হোয়াট আই মিন। সো দ্যাটস হাউ আই স্টার্টেড টু পিক আপ স্মোক অন দ্য ওয়াটার। তো এই যে ফেজগুলা, দিস ওয়ার ডিফিকাল্ট, মানে আমাদের অনেক ট্রায়াল এরর করতে হয়েছে, অজস্র গল্প আছে। মানে আমরা যেটা করছি, যেমন ফার্স্টে রিদম নিয়ে আমরা কাজ করছি, দেন আই স্টার্টেড টু নো অ্যাবাউট স্কেলস। হ্যাঁ, আই স্টার্টেড টু কালেক্ট বুকস, যেমন নিউ মার্কেটে তখন প্রচুর আমি স্কেল শেখা শুরু করলাম। কেন? আমি বুঝলাম যে এই কর্ডগুলা পেছনে অ্যাবসলিউটলি, মানে কর্ডগুলো তো আর হাওয়া থেকে চলে আসে না, ডেফিনেটলি কোনো কারণ আছে। মানে আমাদের আইডিয়াটা বুঝো তুমি, উই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্সেস। সো আই হ্যাড দিস ফিউ বুকস যেগুলা টোটালি ডিটেইল ছিল তখনকার। হ্যাঁ, সো আই স্টার্টেড টু লার্ন স্কেলস, আই মাস্টার্ড দ্য স্কেলস, মেজর স্কেলস, মাইনর স্কেলস, যা হোয়াট এভার ইজ নিডেড। তারপরে আস্তে আস্তে এখন লিড যে তুলবো, তখন কোনো ট্যাবের গল্প নাই, ইন্টারনেট নাই। আমাদের যেটা করতে হয় যে আবার শুনে কোথায় কোথায় 2টা 3টা নোট, যেমন এই যে ফর এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট স্মোক অন দ্য ওয়াটার, ওই জায়গাগুলা এরকম একটা এতটুকু পজ দিয়ে আবার কি বাজালো, এটা ফিতা ছিঁড়া গেল, আবার ঝামেলা, আবার ফিতা কিনো, মানে ক্যাসেট কিনো। তো দিস ইজ হাউ উই স্টার্টেড টু পিক আপ সংস। এইভাবেই আসলে আমাদের শেখা শুরু। হ্যাঁ, পরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি যখন ইন্টারনেট আসছে, ইন্টারনেট আসার সাথে সাথে সিডি এরা চলে আসলো, সেটা তো আরও অনেক পরের ব্যাপার, মেটাল মেজের পরে, মানে আমরা তখন স্টার্ট করে দিছি। বাট স্ট্রাগলিং টাইমটা ছিল এই পর্যন্ত। তোমরা তো স্কুলে যখন ছিল তখনই তো মেটাল মেজ ফর্ম করলা, তো মেটাল মেজের ফরমেশনটা কেমন ছিল? এবং মেটাল মেজের প্রাইমারির দিকে তো আসলে গান লেখা থেকে শুরু করে গান কম্পোজ করার মূল দায়িত্বগুলো তুমি পালন করতে, আমি যতদূর জানি আর কি। আচ্ছা, মেটাল মেজের আগে তো অ্যাকচুয়ালি মেটাল মেজের নাম মেটাল মেজ ছিল না। হ্যাঁ, আমি একটু পেছন থেকে বলে আসি। এই যে যখন আমি গানগুলো তুলতেছি, তোমাকে যে গল্পটা আমি বললাম, তখন তো 8-9 এরকমই হবে, 8-9 হবে, 9 বা 10-10-এর প্রিটেস্ট হয়েছে এরকম। ওই সময় মানে গান যে তুলতেছি, উই নিড টু প্লে ইট, তাই না? সো তখন আমার পরিচয় হলো আমার ক্লাসেরই আদনান নামের একটা বন্ধু ছিল। ও আমাকে একদিন বললো যে হঠাৎ, ও এখানে আরেকটা গল্প মিস গেছে। সেটা হচ্ছে যে আমি যখন গান তুলতে পারলাম, আমার মনে আছে ক্লাস 8-এ আমাদের একটা ক্লাস পার্টি হইতো, মানে প্রত্যেক ক্লাসের পরে আমরা একটু সবাই বন্ধুরা ইয়ে করতাম। তো তখন আরেক বন্ধুর কাছ থেকে ইলেকট্রিক গিটার নিয়ে ওই যে ক্যাসেট প্লেট দিয়ে আমি একটা গান বাজাইছিলাম, আর ওরা গান করছিল। আচ্ছা, মানে জাস্ট এরকম। তো ফ্রম দ্যাট কনসেপ্ট যে সবাই আরে বাপরে সাজ্জাদ এত কিছু পারে, সেই ব্যাপারটা তখন ওইরকম হয়ে গেছে, কয়টা কর্ড বাজায় হিট। হ্যাঁ, তো আদনান যে আমার বন্ধুরা ছিল, তারপর বললো যে আমার ভাই আছে, ও তো ড্রামস বাজায়, তুমি একদিন বাসায় আসো। ও ড্রামস কিনছে, সরি বাজায় না। তো কনসেপ্টটা হচ্ছে যে শিখতে শিখতেই একসাথে বাজানোর কনসেপ্ট, নট ডুইং আ ব্যান্ড। তখন আমরা ব্যান্ডের কথা ভাবতেছি এমন তা না। তো এরপরে একদিন ওনার বাসায় গেলাম, আরামবাগে বাসা, আমি থাকতাম তখন সিদ্ধেশ্বরী। তো 1926 সাব্বির ভাই তখন ড্রামস বাজাতেন। তো ওনার সাথে গিয়ে একদিন এমনি এই কিছু গান এই যেগুলো পারি আমি, উনি বাজাইলো। ওনার তখন স্নেয়ার আর হাইয়েট আর কি বাজানো নিষেধ, ওনার আব্বা করা মানুষ, তো মাইটটাই দিবে এর জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো যে ফার্স্ট ড্রামসের সাথে বাজাচ্ছে। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফিলিং যে আরে ইট সাউন্ড সো গুড। হ্যাঁ, জাস্ট অ্যাকোস্টিক গিটার ওই যে একটা ক্যাসেট প্লেয়ার দিয়ে আমি ক্যাসেট প্লেয়ার দিয়ে গেছি ওই রুমে বসে বাজানো। তো you know that feeling is very raw and different. I cannot explain it to the new generation. কারণ এখন আমরা প্র্যাকটিস প্যাড রেডি পাই, তখন একটা জায়গায় একটা স্নেয়ার পাইছি, এটাই অনেক বিশাল ব্যাপার ছিল। একটা অ্যাকোস্টিক গিটার একটা প্লাগ করা স্নেয়ার। তো সাবির ভাই বললাম যে সাবির ভাই চলেন আমরা সিরিয়াসলি মানে একসাথে উনি তো ফুল গান তুলে নাই, আমি আমার তোলা ছিল ফুল গান বাজাই। তখন ভোকাল টোকাল কিছুই ঠিক নাই, খালি সাজিদ ছিল। সাজিদ বললো ঠিক আছে আমি গিটার না বাজাই, আমি বেস বাজানো শুরু করবো। তো ওর আবার এরকম ছিল, একদিন গিটার বাজাবে, একদিন বেস বাজাবে। বাট মানে হি ওয়াজ ট্রাইং টু লার্ন, মানে এভরি ওয়ান ইজ লার্নিং। হ্যাঁ, তো আমি একটু আগে গেছিলাম, কারণ হইলো আমার টার্গেট ছিল গান তোলা। আমি গান বসে থাকলেই ওই যে আমার শিডিউলটা কেমন ছিল এটা একটু শেয়ার করি, এটা অনেকে নাহলে আমি পরে ভুলে যাবো, মিস করবো।
আমি যখন মোটামুটি বাজাইতে পারি, আমাদের ডে শিফট স্কুল হয়েছিল, আমি উঠতাম তো মনে করো 8টা ফর এক্সাম্পল, আমাদের ক্লাস শুরু তো 12টা, তো হোমওয়ার্ক থাকলে 8:30 9:30, 1 ঘন্টার মধ্যে করে, আবার আধা ঘন্টা 1 ঘন্টা গিটার প্র্যাকটিস করতাম, 11:30 বাইরে যেতাম, 11:30 11:30 বাইরে যেতাম, স্কুলে চলে যেতাম 12টা। দেখো হিসেব, 12টা থেকে 4:45 বা 4:40 মনে স্কুল, ব্যাক করে বিকালের টাইমটা একটু খেলাধুলা হইতো, স্কুলে যতদিন ছিলাম, সন্ধ্যায় পড়াশোনা আবার। আর 9-এ মনে আমার একজন টিচার ছিলেন, আমার অ্যাকচুয়ালি ক্লাস 9 পর্যন্ত কোনো টিচার, এর আগে পর্যন্ত 8 বা 9 পর্যন্ত তেমন মানে টিচার কাছে আমার যত মনে আছে পড়ি নাই। ওনার নামও মনে আছে, ওনার নাম হচ্ছে রেজওয়ান স্যার, আমাকে একজন টিচারই ভালো অনেকদিন পড়াইছিলেন 8 থেকে বা 9 থেকে। 8:30 পর্যন্ত পড়ে যদি মানে 8:30 শেষ হয়ে গেলে তো হলো, এরপরে আবার বসে যেতাম গিটার নিয়ে। হ্যাঁ, গিটার নিয়ে আবার খাইতাম, আবার ঘুমানোর আগে আধা ঘন্টা পাইলাম, নাহলে নাই। তার মানে কি, মোটামুটি মনে করো এই যে সময়টার মধ্যে কিন্তু 4-5 ঘন্টা প্র্যাকটিস হয়ে যেত, 4 ঘন্টা হয়ে যেত অ্যাটলিস্ট। মানে যা পারতাম তাই বাজাইতাম, কিছু না পারলেও কিছু না ওটাই বাজাইতাম, ব্যাপারটা সেরকম। মানে গিটার নিয়ে গিটার নিয়ে একই মনে করো একই গান 100 বারই বাজাইতেছি, মানে ইটস নট লাইক দ্যাট আমি প্রতিদিন একটা করে নতুন গান শুনছি, তা না, কিন্তু 5টা গান শিখছি, 5টা গানই বাজাইতেছি। সো দ্য পয়েন্ট ইজ, ওই যে একটা জিনিস বারবার বাজালে যেটা হয় পারফেকশনটা আসে। তো এরপরে যেটা হইলো, এটা তো কথা প্রসঙ্গে আসলো, তো স্কুল যখন ছুটি হইতো, মানে বন্ধ, ওই যে রোজার বন্ধ, পূজার ছুটির বন্ধ, তখন তো আর পায় কি 11 ঘন্টা ও প্র্যাকটিসের রেকর্ড আছে, 12 ঘন্টা 13 ঘন্টা, খায় না খায়। ওই যে তখন সাজিদে বাসা যেতাম, আবার দুপুরে, সকালে আবার আমার বাসায়। তো এই যে এরপরে সাব্বির ভাইয়ের এই জায়গাটা আসে, তার আগে তো আমরা অনেক নিজেরাই প্র্যাকটিস করছি, আমরা নিজেরা করছি। তো তখন বললো যে সাব্বির ভাই চলো আমরা পুরো গান তুইলা বাজানোর চেষ্টা করি। তো বলে তাহলে তো আমার ড্রামস কিনতে হবে, হ্যাঁ আমি কিনা তারপরে তোমার ফোন দিই। তো উনি কিনছে সত্যি বাসায়, ডাইনিং রুমের পাশে একটা সেট আপ করছে। তো গিয়া বাজালাম একদিন, মোটামুটি কয়েক 2-3টা গান, খুব মজা লাগলো। তো তখন তো আরও লোকজন লাগে, হ্যান্ডস সাজিদ তখন একটু বাড়াতে করে প্রেশার, আমাদের তো বড় হচ্ছে 8 9 10, এই 3টা বছর আমরা অনেক মানে কি বলে পড়াশোনার জন্য পড়াশোনা তো আছে, ইম্পর্টেন্ট টাইম, পড়াশোনাও করতে হয়েছে। আর সাব্বির ভাই আমাদের 2 বছর সিনিয়র ছিলেন, তো ওনাদেরও ইয়ে ছিল। সো স্কেডিউলটা করতে কষ্ট হইতো, আবার ম্যানেজও করতাম। মনে করো যেদিন ছুটি, শনিবার দুপুরে চলে গেলাম, আমরা ওই 2জনই বাজাইলাম। আর সাজিদের ব্যাপারটা হয়েছিল কি, ও আবার একটু টাইটে পড়ে গেছিলো পড়াশোনা বা সব কিছু, ফ্যামিলিও খুব বিয়ে দিচ্ছিল না। পরে সাব্বির ভাই বললো যে আমার একটা বন্ধু আছে ফয়সাল, ওনারা তখন কলেজে পড়ে, এখন আমার মনে আসছে, হ্যাঁ ও সিটি কলেজ ফার্স্ট ইয়ারে, ও গিটার একটু বাজাইতে পারে। মানে আজকে ফয়সাল ভাইয়ের কথা বলতেছি আমাদের, আর্টসেলের ফয়সাল ভাই এবং মেজর। তো তখন পরিচয় হইলো। তো ফয়সাল ভাইয়ের সাথে হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। উই মেট ইন 96 আই গেস, 95 or 96, মানে ওই যে 8-9 ওই ফেজটা। আমি 8-9-এ পড়ি, ওনারা 2 বছর পর মানে কলেজে পড়ে, 8-9-10 এরকম। তো বাই দ্যাট টাইম উই ডোন্ট হ্যাভ এনি বেসিস, বাট রাজীব ওয়াজ দেয়ার। রাজীব তো আমরা একই স্কুলের 2 সেকশন। যখন আমরা 10-এ উঠলাম তখন তো ডিভাইড করতো আর্ট সায়েন্স। তো রাজীব ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু সিং। রাজীব আমার বাসায় এসে, মানে আমাদের তখনকার ফ্রেন্ডশিপ তো অন্যরকম। আর মিউজিক্যাল কারণে যে ফ্রেন্ডশিপ হয় সেগুলো তো একেবারে অন্য। হ্যাঁ, মিউজিক্যাল ছাড়াও আমরা এমনিতেই তুই বন্ধু একই ক্লাস থেকে। ওকে আমি চিনি ক্লাস 2 থেকে 3 থেকে। তো রাজীব বাসায় আসতো, ও এসে একদিন বললো যে মানে এটা একটা ফেজ, যে ভোকালিস্টের সাথে আমি কীভাবে বসতাম। গিটার তো সবসময় নিয়ে বসে থাকতাম না। যেমন ও বাংলা গান খুব, মানে ওর কিন্তু ব্যাকগ্রাউন্ড হেভি স্ট্রং। হি ওয়াজ ভেরি স্ট্রং উইথ ক্লাসিক্যাল সিঙ্গিং, ওর তুমি হয়তো জানো। তো ও যেমন ঘুম ভাঙা শহর, তারপরে এলআরবি তখনকার যেই মোস্ট প্রমিনেন্ট গানগুলো ছিল সবগুলাই ওর মোটামুটি খুব ভালো গাইতে পারত। হ্যাঁ, হিজ ফেভারিট ওয়াজ দ্যাট। তো আমারও কমন পড়ছিল, সো আমি ওইগুলো পিক আপ করতাম। বাসায় আসতে আমরা মাঝে মাঝে গান করতাম, কখনো ছাদে বসে গান করতাম। হ্যাঁ, সো রাজীবকে তখন বললাম যে লেটস ট্রাই টু প্র্যাকটিস ইট, তুই ট্রাই কর, দেখ হয় কি না। তো ওরও বাসায় চাপ ছিল, ওদের সবসময় আসতে পারতো তা না। হ্যাঁ, বাট আমরা মিউজিক্যালি তখন অ্যাকচুয়ালি উই আর লাইক আ ব্যান্ড অলমোস্ট, বাট উই ডোন্ট হ্যাভ আ বেসিস্ট হিয়ার। এইভাবে করতে করতে
এর আগের থেকে কিন্তু আমি নিজে সং রাইটিংয়ে, তুমি যেই পয়েন্ট থেকে আসছিলে সেখানে আমি ফেরত যাচ্ছি এখন। যখন আমি গানগুলো তোলা শুরু করলাম তখন থেকে আমার মাথায় একটা জিনিস আসতো যে আমি তো মানুষের গান তুলতেছি, আমার গান বানাবো না কেন? সো আই স্টার্টেড রাইটিং সংস। যেমন আই নেভার গট টু পাবলিশ ওয়ান সং নেমড কোনো এক দিগন্তে। যেমন একটা কারণ আছে, কারণ ইট ওয়াজ টু ইম্যাচিওর। আমার কাছে মনে হয় ইটস টু ইম্যাচিওর, কোনো মানে নাই। আবার যেমন একটা গান ছিল না 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 আই ফরগট দ্য নেম, মানে দেয়ার আর সো মেনি সংস। বাট রাত নেমেছে, যেমন রাত নেমেছে কিন্তু অনেক পুরনো গান, ইট ওয়াজ রিলিজড লেটার অন। হায় আমার প্রেম, এটা কিন্তু আমার স্কুল লাইফের লেখা গান। হায় আমার প্রেমটা স্কুল লাইফে লেখা গান, উইলসে থাকা অবস্থায় লেখা গান এগুলা। হ্যাঁ, কলেজের গল্প কিন্তু আমি এখনো যাই নাই, এগুলো ওই সময়ের গান। তারপরে এরকম অনেক গান আছে যেগুলো, আমার দুটি ইংলিশ গানও ছিল, এখন আমার মাত্র মনে আছে। সাব্বির ভাই শুনে বলছিল আর ইংলিশ গান করি। হ্যাঁ, মনে আছে ক্রিয়েচার্স অফ দ্য ওয়ার। হ্যাঁ, তো ওগুলো আমরা প্র্যাকটিসও করছি, আবার আমরা কাভার্সও করতাম। সো দিস ইজ হাউ উই স্টার্টেড টু এনরিচ লাইক আ লাইন আপ, নট লাইক আ ব্যান্ড। যখন আমরা বেসিস্ট নিয়ে চিন্তা করলাম তখন ফয়সাল ভাই বললো যে আমার একটা কাজিন আছে, ওর নাম হচ্ছে তানিম, ও গিটার বাজাতে পারে কিন্তু বেস বাজাবে কিনা শিওর না। তখন আবার বেস গিটার আবার নাই, এই হলো ঝামেলা। তখন কীভাবে জানো, সাবির ভাই বললো যে আমি অমুকটা চিনি, ওকে একটা বেস গিটার আইনে দিতেছি। সো লেটস ট্রাই টু প্র্যাকটিস অ্যান্ড ডু সাম শোজ। তখন আমি 10-এ উঠে গেছি অলরেডি, তখন মোটামুটি আমরা মনে করে ভালো বাজে দিতে পারি। তো বেসিস্টটা জাস্ট ইনকর্পোরেট, রাজীব ওয়াজ দেয়ার। তো আমরা রেডি হইলাম কিছু গান নিয়ে, যেমন আমার স্কুলের মানে ওই যে ক্লাস 10-এ যেটা হয় র্যাগের আগে অ্যাকচুয়ালি আমরা একটা শো করি। সেটা হচ্ছে যে মগবাজার সেঞ্চুরি টাওয়ার আছে না, ওখানে অনেকগুলো অ্যাপার্টমেন্টস আছে তোমার। সেঞ্চুরির নিচে হচ্ছে তোমার রমনার সাথে এরকম অনেকগুলো দেখবে লাল রঙের বিল্ডিং এখন আছে, এক্সিস্ট করে। ওখানে আমরা একটা শো পাইলাম, একটা কমিউনিটি বেসড, ওখানে অডিটোরিয়াম, যে ওই মুসফরি 31 তখন আমি 9-এ বুঝি 31 শো। তো সাউন্ড সব ইয়ে করলাম, এমনকি কোত্থেকে সাউন্ড নিলাম এটা একটা মজার কাহিনী। তখন তো আমাদের চিনতে হবে, আমরা কিন্তু কাউরে চিনি না। হ্যাঁ, যে সাউন্ড সিস্টেম কার কাছ থেকে নিব। 98-এর কথা, সরি এটা 99-ও না, আমার সরি 98 না, আরো আগের হবে। আমি বারবার ঝামেলা করছি একটা জায়গায়। আমার এসএসসি হচ্ছে 97, এটা হচ্ছে 95 না বা 96-এর ঘটনা। তো তখন আমি বললাম যে আচ্ছা ওখানে একটা ওই যে মগবাজার মোড়ে দেখছি সাউন্ড মেশিন, শোনো না নাম দেখছি সাউন্ড মেশিন। হ্যাঁ, সাউন্ড মেশিন। তখন হচ্ছে ওই যে সাউন্ড মেশিনে ওনার নামও সাজ্জাদ ভাই, রেমন ভাই ছিল, আর তিতি ভাই মনে হয় ওখানে বসতেন না, ওনার মনে আরেকটা ব্রাঞ্চ ছিল ভিতরে ছিল। আমরা সরাসরি গেলাম, যে বললাম যে ভাইয়া, তখন রেমন ভাই ছিল, এরকম সাজ্জাদ ভাইয়ের সাথে পরিচয় হলো, আমরা একটা প্রোগ্রাম করবো, তো আমরা তো সাউন্ড ব্যাপারটা বুঝি না, আপনারা একটু ইয়ে করেন। তো ওই সাউন্ডটা ওনারা করলো, মানে আমরা রেন্ট নিলাম, শো করলাম। শোতে আমি ফয়সাল ভাই সাথে বেস বাজাইছি। আচ্ছা, তখন তানিম ছিল না, কারণ আগের কথা, তানিম আসার আগের কথা, হঠাৎ শো আসছে, করতে হবে। সাবির ভাই ড্রাম বাজালো, এরকম। ইট ওয়াজ এ গুড ফিডব্যাক। মানে আমরা যদিও মনে করো এত বড় কোনো প্রোগ্রাম না, একটা কমিউনিটির মধ্যে অর্ধেকের বেশি মানুষই পরিচিত, বাট ওরাও এক্সপেক্ট করে নাই যে আমরা মানে 10-12টা গান বাজাই ফেলবো। তখন যেটা করলাম, আমরা কিছু ইংলিশ গান, হ্যাঁ, কিছু বাংলা গান, সবই রক, হার্ড রক, এবং একটা নিজেদের গান, আচ্ছা, ধাপ করে ফেললাম। এর ইমিডিয়েট পরে ওই বছরই 95 বা 96-তে আমরা পাশের কমিউনিটি যে রমনা সেঞ্চুরি আরেকটা শো পাইলাম, মানে 2 মাসের মধ্যেই। সো তখন সাজ্জাদ ভাই আর ওই রামন ভাই, ওনারা দে ওয়ার দ্য ফার্স্ট গাইজ হু ইন্সপায়ার্ড আস হাইলি, যারা ডিরেক্টলি বললো যে আপনারা তো ভালো বাজান, ইউ আর ডুইং গ্রেট, হ্যাঁ, ইউ শুড ক্যারি অন। তখন আমাদের বললো যে আপনারা আসেন, আরও কমিউনিটির সাথে পরিচিত হন, আমাদের এখান থেকে অনেকে আসে, মাঝে মাঝে চা খেয়ে যাবেন। তো তখন আমাদের আস্তে আস্তে পরিচিত হলো অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল মিউজিক করে, যেমন ওই সময় স্ট্রেঞ্জার্স, বুলেট ভাই। তারপরে স্কুল থেকে আবার পরিচয় হলো, মানে পরিচিত বলতে মাজেদ ভাইকে আমরা চিনতাম ইংলিশ মিডিয়ামের আমাদের বড় ভাই হিসাবে, মিউজিক মহলে অনেকে চেনে, আর আমরা তো যারা স্কুল থেকে চিনি, উনিতে দেখতাম গিটার বাড়িতে কখন সাহস করে কথা বলতে যেতাম না। আফটার অল ইংলিশ মিডিয়ামের 2 বছরের সিনিয়র ছিল।
তো মাজেদ ভাই দেখে একদিন ওইখানে আসছে, তো মাজেদ ভাই আবার ওই যে আমাদের সেকেন্ড শোটাতে ওনার সাথে পরিচয়, ওই কথা বলতে বলতে ওরা খুব ভালো করতেছে, বলে চলো তো ঠিক আছে নেক্সট শো হইলে আমি দেখবো। তো মাজেদ ভাইয়ের আবার খুব ভালো পরিচয় ছিল কমল ভাইদের সাথে। আর এইদিকে বাচ্চু ভাই তো অ্যাকচুয়ালি ওই যে সেঞ্চুরির এক গলি পরে, হ্যাঁ, তো বাচ্চু ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়তো সালাম দিতাম। আর আমার আরেকজন খুব বড় ইন্সপিরেশন ছিল তখন ওই সময়, ওনার নাম শাওন ভাই, উনি লং টাইম মিউজিক করে নাই। শাওন ভাই হচ্ছে শামস ভাইয়ের কাজিন, সেটা আমি পরে জানছি, মানে ওয়ারফেস গিয়ে শামস ভাই। তো শাওন ভাইয়ের বাসায় আমি প্রথম এই গ্যাজেটস এন্ড এগুলো যেগুলো ইয়ে করছি, আমি একটু ডিটেইলেই বলতেছি কারণ এগুলো আসলে প্রতিদিন তো বলা হয় না, খুব মজার মজার জিনিস এগুলা। তো ওনার বাসায় গিয়ে দেখলাম গ্যাজেটস অ্যান্ড এভরিথিং শো করার আগে, একটু আগে পরে হচ্ছে বলতে যদিও, কারণ এত ঘটনা। তো যাই হোক, শাওন ভাই আমাদের অনেক ইন্সপায়ার করছে ওই শোটা দেখে, সেকেন্ড শোটা দেখে, যে তোমাদের সব কিছু ঠিক আছে, জাস্ট ক্যারি অন। তো তখন শাওন ভাই হচ্ছে এক্সিরিয়ামের না গিটারিস্ট না, ওই শাওন ভাই না, আচ্ছা, উনি খুবই লো প্রোফাইল, উনি তারপরে দেশের বাইরে চলে গেলেন। আচ্ছা, হি ওয়াজ এ গ্রেট প্লেয়ার, ওনার কিছু গানও মনে হয় রিলিজ হয়েছিল। এখন উনি দেশে আছেন মনে হয়, ঢাকায় মনে হয় নাই, উনি হয়তো কোনো গভর্নমেন্ট পজিশনে আছেন। শামস ভাইয়ের সাথে যোগাযোগ হয় মোস্ট প্রবাবলি, আমার সাথে অনেকদিন যোগাযোগ নাই, 3-4 বছর আগে একবার বাসায় আসছিলেন। তো যাই হোক, এরপরে থার্ড শোটা আমরা পাই এক্স্যাক্টলি উইলসে, যখন আমি এসএসসি দেবো 97, আমরা 97 আগে যে র্যাক ডে আমাদের, ওই সময় আমাদের উইলসের শোর অফার, দ্যাটস আ বিগ শো, সোজা হিসাব। উইলসের মাঠে শো হবে, স্যার ম্যাডাম পুরো ব্যাচ থাকবে, আরুন ক্লাসের ছেলে সবাই থাকবে, সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। ওই সেট আপে ইট ওয়াজ লাইক বিফোর দ্যাট উই নিডেড আ নেম। তখন আমাদের নাম ছিল জেন্ড অ্যাভেস্টা, এটা একটা প্রাচীন পারস্যের মূর্তির নাম, বাট ইট ওয়াজ টু হার্ড, সত্যি কথা। তো ওই শোর আগে আমরা ডিসাইড করলাম যে না, উই নিড টু রিফেজ দ্য নেম। ফার্স্ট 2 শো তো আমার পরিষ্কার মনে আছে, বললাম। থার্ড শোটা হচ্ছে স্কুলের শো, বিকজ মানুষের বুঝতে কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। মাজেদ ভাইও বললেন, তখন মাজেদ ভাই আবার গেটিং ক্লোজ উইথ আস, যে উনিও বুঝতেছে যারা দে আর গুড, উনিও তো নিজেও মিউজিশিয়ান, সো হি ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্যাট শো। তো আমরা পরে বসলাম ফয়সাল ভাইয়ের বাসায়, তখন তো আবার প্র্যাকটিস প্যাড বলে কিছু ছিল না, আমরা প্র্যাকটিস করতাম। এইখানে আবার একটা ব্যাপার না বললেই না, তখন পর্যন্ত কিন্তু রজার ভাই আমাদের সাথে জয়েন করে নাই, স্কুলের ওই শো পর্যন্ত কিন্তু তানিমি ছিল। হ্যাঁ, তখন আমরা মেটাল মেইজ প্লাস আরও কিছু নেম করলাম, তো লটারি করে বা হয়তো যেটা হয় আর কি, যে না যেমন আরও অপশন ছিল, যেমন ব্যাটল রেজ বা সামথিং লাইক দ্যাট, একটু মানে হুইচ রিফ্লেক্টস আস। জেন্ড অ্যাভেস্টা ওয়াজ টু হার্ড, বাট স্টিল ফর দ্য প্রেজেন্ট জেনারেশন মাইট বি আ গুড নেম, জেন্ড অ্যাভেস্টা। যাই হোক, পরে মেটাল মেইজ ফাইনাল হলো, মেটাল মেইজ নামেই আমরা স্কুলের শোটা নিলাম, মানে ইয়ে করলাম, সাউন্ড টাউন তো সবই আমরা হায়ার করলাম, ওখানে আরেকটা ব্যান্ডও পারফর্ম করলো, ওটা স্কুলের ব্যান্ড না আমাদের, আই ফরগট দ্য নেম, দে ওয়ার ভেরি গুড অ্যাজ ওয়েল ওই সময়ের। পরে ওদের ভোকালিস্ট নাম শুভ, আই ফরগট দ্য নেম, মানে আমাদের শুভ না। হ্যাঁ, ওই শোটা থেকে আমরা খুব ভালো রেসপন্স পাইলাম। রাজীব, আমরা ফুল লাইন আপে গান নিয়ে করলাম। এসএসসি পরীক্ষা চলে আসলো সামনে, এসএসসি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টের যে ফাঁকা সময়টা ওইটা আমরা ইউটিলাইজ করছি। তখন তো আমাদের কিন্তু লম্বা ছুটি থাকতো, এখনকার মতো না। এসএসসি পরে 3-4 মাসের একটা গ্যাপ যেত কলেজে ঢোকার আগে। তো বাই দ্যাট টাইম তানিম ওয়াজ হ্যাভিং প্রবলেম, কারণ ও আসতো চিটাং থেকে, ঢাকা থাকতো, আবার চিটাং যেত। দেন রজার ভাই সাথে পরিচয়, রজার ভাইয়ের সাথে কীভাবে এসএসসির সম্পর্ক থেকে সাব্বির ভাই থাকতো তো ওইখানে, ওই যে কমলাপুর রজার ভাইরা থাকতো ইয়েতে, এখন জসীমউদ্দিন রোডে। তো উনি তো ভাইকিংসে ছিলেন অরিজিনালি। তো সাব্বির ভাই বললো যে আমি ওই যে রজার ভাইকে চিনি, সো হি ইজ ফ্রি, হি মাইট বি ইন্টারেস্টেড, মানে আমরা কি অ্যাপ্রোচ করবো কিনা। আমি হ্যাঁ প্লিজ ডু, কারণ তখন তো সবাই ছোটো, সো লেটস স্পিক। তো গেলাম রজার ভাইয়ের ওখানে একদিন, জাস্ট প্লেড আ ফিউ স্টাফ। ওনার তো লাইক, ও ওয়াও ইউ ক্যান প্লে দিস, হ্যাঁ আমি তো এগুলোই বাজাইতে চাই, আমি তো মামস্টেন এগুলো, হ্যাঁ মেঘালয় এগুলো বাজাইতে চাই, চলেন তাহলে জয়েন ইন। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড। মেটাল মেইজের ফাউন্ডিং নেমের কিছুদিন পরে হি গটেন, তখন আমার এসএসসি পরীক্ষা শেষ, বা মানে ইন বিটুইন আর কি। এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার
বলতে পারো একদম ফুল এঙ্গেজমেন্ট 97-98 থেকে মেটাল মেজের ফুল ফেজের প্র্যাকটিস শুরু হলে ওখানে আমাদের দুইটা সুবিধা ছিল, আমরা ফয়সাল ভাই বাসায় প্র্যাকটিস করতে পারতাম, সাবির ভাই বাসায় একটু প্রবলেম হলো, আবার রজা ভাই ওখানে একটা প্র্যাকটিস করার মতো জায়গা ছিল, তখন তো প্যাড নাই রুম, আবার আজম খান ছিলেন সামনে, তো ওনার সাথে পরিচয় হলো, হি ওয়াজ এ বিগ ইন্সপিরেশন। আমরা তখন ধুমায়া গান তোলা শুরু করলাম, ইংলিশ বাংলা জাপ যেমনে পারি, না খায় না দেয়। মনে করো আমি তো এখান থেকে মৌচাক মগবাজার থেকে হেঁটে হেঁটে চলে যেতাম, এমনই তো আবার আসার সময় 10 টাকা পকেটে রিক্সা দিয়ে আসতাম, সকাল 11টা থেকে প্র্যাকটিস, দুপুরে নান রুটি একটা দিয়ে, হ্যাঁ ওটা সিলিং ছিল এরকম, বিশ্বাস করবা না, দাঁড়ালে মাথায় ফ্যান লাগে, ছবি নাই, মানে আনফরচুনেটলি তখন তো ক্যামেরা ডেস ছিল না। তখন আমরা কি কি তুললাম, আমরা মেটালিকা, মেইডেন, মেগাডেথ, ইভেন সেপালচুরা যা আছে, হ্যাঁ রাজীব যেগুলো করতে পারতো, এখানে দেখো একটা সিক্রেট বলে চলে আসবে, এটা যেটা সবাই জানে না, এইটা আমি একটু করি, সেটা হচ্ছে যে এই আন্ডারগ্রাউন্ড শো গুলোতে আসলে ভোকাল দিতে তুমি। আরে না, এখানে একটা কাহিনী, হ্যাঁ বলো, এই এখন কাহিনীগুলো, হ্যাঁ বলো। রাজীব তো সবসময় অ্যাভেলেবল থাকতো না, আবার থাকতো না তা না, বাসা থেকে যখন প্যারা খেত তখন আর কি। তো বেসিক্যালি রাজীব যেহেতু ক্লাসিক্যাল ওরিয়েন্টেড, হি হ্যাজ আ পাওয়ারফুল পিচ অ্যান্ড টোনালিটি, ওর শুট করতো স্করপিয়ন, জায়রন মেডেন, মানে মেলোডিক এগুলো একটু না, নট লাইক মেলোডিক, হি হ্যাড গুড পাওয়ার বাট নট ক্র্যাকিং পাওয়ার, যেটাকে আমরা বলি। সো আমরা ওকে ওইভাবে সেট আপ করতাম, আর এই যে এই দিকেরগুলা উই ওয়ার লুকিং ফরওয়ার্ড টু হেম, বাট ফর টাইম অ্যান্ড আদার থিংস, মানে অন্যান্য জন্য ওটা ম্যাচ আপ যখন না করতো তখন আমি গাওয়া শুরু করতাম, এটা অনেকেই জানে না। যাই হোক, এখন আর আবার ওই প্র্যাকটিসটাও নাই, তখন তো অ্যাকচুয়ালি আই ওয়াজ ইয়াং। সো ওকে, শো আসছে, দেন ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মেটাল শো আমরা করছিলাম এই ফেজের মধ্যে। যেমন আচ্ছা, আন্ডারগ্রাউন্ডের আগে একটা কথা, এখানে আরেকটা জিনিস আছে, তখন আমি সিটি কলেজে ঢুকলাম, সিটি কলেজ যখন ফার্স্ট ইয়ার আমি ঢুকি, তখন থেকেই আমরা আমাদের যে নিজেদের গানগুলোর কথা বললাম না, ইয়ারটা খেয়াল রেখো, 99 হচ্ছে আমার এইচএসসি, তাহলে 98, 97-98-এ আমরা কিন্তু নিজেদের গান নিয়ে খুব কাজ করা শুরু করছি, ইনক্লুডিং কাভার সংস, ইনক্লুডিং এলাকার ছোট বড় অমুক মেডিকেলের শো, অমুক স্কুলের শো, আমরা কিন্তু 1 মাসে 2 মাসে একটা করে 8 শো করতাম তখন, যে অ্যামাউন্টের হোক, ছোট বড়। উই স্টার্ট ডুইং শোজ, রাজীব অবশ্যই থাকতো, আর আমি কিছু though I never wanted to sing. আচ্ছা যাই হোক, তো ওই গানগুলো আমরা তখন রেকর্ডিং করার প্ল্যান নেই, যখন আমি এইচএসসিতে মানে পড়তেছি ফার্স্ট ইয়ারে। আমরা তখন সাজ্জাদ ভাইকে বললাম, এই যে তখন সাউন্ড সেন্টার হচ্ছে বা হয় নাই, আই ফরগট। রামন ভাইকেও বললাম, রামন ভাই তো এখন কোথায় যাই না। আরেকজন ছিল রাজ ভাই, উনি সাউন্ড স্টর্মে পড়েছিল। তো যেটা বললাম, যখন এইচএসসি চলতেছে আমার, আমরা প্ল্যান করলাম, মাজেদ ভাইও বললো যে এত ভালো ভালো গান, চলো রেকর্ড করার চেষ্টা করি। মাজেদ ভাই তখন এই সাজেস্ট করলো যে সাউন্ড গার্ডেনের কথা। তো আমরা, ওরে বাবা, সাউন্ড গার্ডেন মানে তো অনেক বিশাল স্টুডিও, বিগেস্ট অ্যালবাম স্যার প্রডিউস, বাবা আমরা ভয় পাইছি। তো শেয়ার করলাম এই রামন ভাই, সাজেদ ভাই ওনাদের কাছে, প্লাস অ্যাফোর্ডেবল, আমরা তো স্টুডেন্ট, তখন অ্যাফোর্ডেবল হইতে হবে, শো প্লাস অন্যান্য মিলিয়ে টিলে। তো তখন মগবাজার একটা স্টুডিও হয়েছিল নতুন, আমার নামটা মনে নাই, ওখানে আমরা রেকর্ডিং শুরু করে পরে রেকর্ডিং ওয়াজ অল রাইট, বাট এইচএসসি যখন আমার পরীক্ষা, তার আগে দিয়ে আমরা মিক্স করাই 4টা গান, 4টা কি 6টা গান, হ্যাঁ 6টা গান হবে দিয়ে আমাদের প্ল্যান ছিল ওগুলো নিয়ে আমরা আগে প্রোডাকশনের কাছে যাব। তখনকার সিস্টেমটা ছিল কি, সবাই ফুল অ্যালবাম করে ফেলতো না, এক্স্যাক্টলি কয়েকটা গান করে ওই প্রোডাকশনের কাছে যেত, প্রোডাকশনের কাছে শোনাইতো, তারপরে যদি পছন্দ হইতো। তো আমরা আমাদেরটাকে পছন্দ করেন নাই সুদা হিসাব, আমরা তখন হেঁটে হেঁটে গেছি যেখানে যেখানে যাওয়ার দরকার, নাম না বলি, এটা আনইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো মাজেদ ভাই তখন বললো যে এক কাজ করি, কমল ভাইকেও শোনাই, টিউ ভাইও শোনাই। তখন অলরেডি কমল ভাই টিউবের সাথে, মানে বালাম্বার সাথে আরও বেটার পরিচয় হইলো, যেহেতু উনি কলাবাগানে থাকতো। কমল ভাই হাইলি প্রেইজ করলো, টিউ ভাই বললো যে না, গানগুলো তো ভালো, সমস্যাটা কোথায়? সমস্যাটা যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি, তখনকার প্রোডাকশন
তো অ্যাকচুয়ালি সত্যি আমি সরাসরি বলতে গেলে অনেক ব্রড, অনেক বিজনেস মাইন্ডেড ছিল। আর ব্যান্ডই বা কয়টা ছিল বাংলাদেশে, তাদেরও বিজনেস করতে হইতো, আর ব্যান্ডদেরও রিলিজ করার ইম্পর্টেন্সই ছিল। সো অনেকে হয়তো কি, আমি নাম বলতে চাই না, আমার নাম মনেও নাই সত্যি কথা, যেমন সিনিয়র ব্যান্ডস দে আর ফাইন, ওনারা লেগাসি, হ্যাঁ, কিন্তু নতুন অনেক ব্যান্ডে ছিল যারা টাকা দিয়েও অ্যালবাম রিলিজ করতো, এরকম হয়তো ছিল। আবার অনেক ছিল যেমন, হ্যাঁ তুমি এটা জানো আর বেটার আমার থেকে, আবার অনেকে ছিল যেমন হায়ার্ড মিউজিশিয়ানদের রেকর্ড করেও অ্যালবাম রিলিজ করতো। এটা হচ্ছে ডিফারেন্ট স্টোরি, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট। সো মানে আমাকেও এরকম বলছে যে আমাদের অ্যালবাম বাজায় দাও, আমি এত টাকা দিয়ে দেবো, অ্যালবাম আমরা করবো, আর ইটস আ ডিফারেন্ট স্টোরি। তো মানে প্রোডাকশনের ওই সাপোর্টটা আমরা পাই নাই, সেই সাথে আমরা একটা জিনিস রেসপন্সটা পাইলাম, ওই টিভু ভাইও বললেন, প্লাস আরও অনেকেই বললেন যে স্পেশালি মাজেদ ভাই তো আমাদেরও তো একটা হিয়ারিং ক্যাপাসিটি ছিল, আমরা আমাদের বন্ধু বান্ধব শুনলাম যে তোদের সাউন্ডটা ইটস নট কামিং আউট রাইট ইন দ্য রেকর্ডিং। তার মানে কি মিক্সে বা রেকর্ডিংয়ে ঝামেলা আছে, রেকর্ডিংয়ে ঝামেলা হয় নাই, মিক্সে কোনোটা ইয়ে হচ্ছে, তো ইউ শুড গো টু আ বেটার স্টুডিও। বাই দ্যাট টাইম এইচএসসি পরীক্ষা দিলাম, তখন 99। এই 99-এর আগে কিন্তু আমরা একটা ফেজে ঢুকি, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আমাদের প্রথম কনসার্ট হয় পিজি অডিটোরিয়ামে, সোফার আই রিমেম্বার প্রবাবলি 97 বা 98 হবে, হ্যাঁ। দ্যার ওয়াজ হিউজলি অ্যাকসেপ্টেড মেটাল মেজ, এবং উই স্টার্টেড ডুইং অল সর্টস অফ শোজ। মানে আন্ডারগ্রাউন্ডে তো তখন একটা আলাদা এরা ছিল, ইউ নো দ্যাট, একদম টোটালি। আমরা আন্ডারগ্রাউন্ডের শোগুলো করতাম, তখন আমি এইচএসসিতে পড়ি, মানে সিটি কলেজ আমি পড়ি, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি। মাজেদ ভাই ওয়াজ প্লেইং আ বিগ রোল দেয়ার, বাই দ্য ওয়ে। মাজেদ ভাই কিন্তু মেটাল মেজের তখন অফিশিয়াল ম্যানেজার, তুমি আসার আগে আর কি, তোমার ফেসটা তো পরে। সো উই স্টার্টেড দ্যাট ওয়ে, এবং আমাদের এক্সপিরিয়েন্সটা দেখো, মানে লেটস ফরগেট আই ওয়াজ ইন মেটাল মেজ। তুমি একটা ব্যান্ড হিসেবে বাইরে থেকে চিন্তা করো, নতুন যারা আছে হয়তো তাদের হেল্প করবে। একটা ব্যান্ড যারা গান তুলতেছে, আবার রেকর্ডিং করতেছে, আবার লাইভ শো করতেছে, ওই সময়ে দে আর গ্যাদারিং অল সর্টস অফ এক্সপিরিয়েন্স। মেটাল মেজের মতো ব্যান্ড কিন্তু ছিল আরও, যেমন আর্টসেলের আগের নাম ছিল তান্ত্রিক। ক্রিপ্টিক ফেট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যাবুলাস ইন দোজ ডেজ। আমার মানে বলার আরো বলছে, ক্রিপ্টিক ফেটের প্রথম অ্যালবাম ছিল ইংলিশ অ্যালবাম, মানে ওইটা তো অসাধারণ একটা। দ্যাট ওয়াজ লাইক এই ফিউ অফ দিস ব্যান্ডস, ব্ল্যাক কেম অন এ বিট লেটার, সেটা আমি আসতেছি। তো ব্ল্যাকের ওরা তো আমার এক স্কুলের, হ্যাঁ। তো যাই হোক, তো উই ওয়ার গ্যাদারিং এক্সপিরিয়েন্স অ্যান্ড উই আর এনরিচিং উইথ অরিজিনালস। আমাদের অরিজিনালসগুলো আসলে ভালো হচ্ছিল। তো দেন ওই সময়ের মধ্যেই বেনসন অ্যান্ড হেজের স্টার সার্চ কম্পিটিশন, এটা একটা বিগ রোল ফর দ্য হোল ইন্ডাস্ট্রি। প্রথমবার আমরা চান্স পাইনি, হ্যাঁ, প্রথমবার আমরা চান্সই পাই নাই। ভাইকিংস যেবার চ্যাম্পিয়ন হলো, বাই দ্য ওয়ে সেতু ভাইরা তো সব আমাদের কাছের মানুষ, সবাই কাছেই থাকতো, সো উই ইউজ টু মিট। তো পরের বারে সেকেন্ড টাইমে, হ্যাঁ আই গেস 2001 যেটা, হ্যাঁ, তখন আমরা এইচএসসি দিয়ে দিচ্ছি, আমি ইউনিভার্সিটি ঢুকবো বা ঢুকছি এরকম অবস্থা। আমরা তখন তো 2000-এ মানে আগের বছরে অ্যাপ্লিকেশন করলে পরের বছরের জন্য তুমি মানে চান্স পাও বা এরকম একটা ব্যাপার। তো ওই বছর সিস্টেম করলো যে রেকর্ডেড গান থাকতে হবে। দেয়ার কেম আওয়ার অ্যাডভান্টেজ। ইন বিটুইন আবার শুভ আমাদের সাথে কিছুদিন গান করছিল, রাজীব ওয়াজ হ্যাভিং এ লট অফ প্রবলেমস। ওই যে প্রথমবারে যেবার হয় নাই, তখন ছিল শুভ, বাট দ্যাট ওয়াজ নট ফর দ্য ভোকালিস্ট। তখন আসলে কি হয়েছিল আমরা নিজেরাও জানি না, হ্যাঁ। পরের বারে সেকেন্ড বা থার্ড বার আই গেস 99, 2001 মনে হয়, 2001 থার্ড বার আমরা রেকর্ডেড ইয়েটা সাবমিট করি, এবং ওইটা অ্যাকসেপ্টেড হয়, এবং আমরা ডিরেক্টলি ফাইনালে যাই, হ্যাঁ। এবং এভরিবডি কেম টু নো দ্যাট উই ওন দ্য অ্যাওয়ার্ডস। ওখানে আমরা পারফর্ম করলাম। মানে অনেস্টলি স্পিকিং সবাই ওই তখন যারা সাংবাদিক মহল থেকে শুরু করে মিউজিশিয়ান, তখন তো অলরেডি বাচ্চু ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়ে যায় এইভাবে। বেসিক্যালি বিএনএইচ স্টার সার্চ ওয়াজ আ গ্রেট কানেকশন অ্যান্ড প্ল্যাটফর্ম টু ইন্ট্রোডিউস আস টু দেম, মানে পার্থদা, মাইলস, মানে সোলস, অবসকিউর, হোয়াট এভার নেম ইজ ইন দ্য লেগাসি। আজও আমার তো আছে, উনি তো আমাদের জন্য আগেই করতেন, যেহেতু আমরা কাছেই প্র্যাকটিস করি। তো বাচ্চু ভাই ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজড, হ্যাঁ। উনি আমাদের আলাদা ডেকে বাসার স্টুডিওতে ওনার ওইখানে কিছু ইয়ে দিলেন, ইনস্ট্রাকশনস দিলেন ফাইন্যান্সের আগে, যে এইভাবে কর, ভালো হবে, তো খুব ভালো হচ্ছে। তো
everybody thought we would be the best band, but it didn't happen. Score হয়তো কোনো একদিকে কম বেশি হয়েছে। তখন লাইন আপ ছিল, you know the lineup, I guess. Same lineup. Drummer was been changed. Sabir bhai left. Tanim was there. Tanim wasn't there. Tanim wasn't there on BNH. Tanim তখন কোনো একটা ঝামেলায় পড়ছিল, আমাদের সাথে গেস্ট হিসেবে স্বপন বাজাইছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্বপন ছিল আবার টিপু ভাইয়ের স্টুডেন্ট, তো খুব দ্রুত প্র্যাকটিস করে আমাদের সাথে বাজাইছিল গেস্ট হিসেবে, এবং বেশ ভালো বাজাইছিল। এবং আমরা ওইখানে বেস্ট গিটারিস্ট অ্যাওয়ার্ড পাইলাম। তুমি বেস্ট গিটারিস্ট অ্যাওয়ার্ড পেলা, হ্যাঁ, আর হচ্ছে বেস্ট গিটারিস্ট অফ বাংলাদেশ, আর রজার ভাই পেল বেস্ট বেসিস্ট, বাট উই লস্ট দ্য মেইন। তো আমাদের মন খারাপ, আমাদের আসলে ওই ইউ নো হোয়াট হ্যাপেন্স, উই থট দ্যাট যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আসলে অ্যাওয়ার্ডস ডাজন্ট ম্যাটার অ্যাট অল। হোয়াট ম্যাটার্স ইজ ওই কম্পিটিশনটা মেটাল মেইজকে সবগুলো চ্যানেলস ওপেন করে দিয়েছিল। Everybody came to know us about our originals, that we do heavy metal to hard rock. Exactly. That was our strategic plan. মানে আমাদের ছিল যেটা যে হেভি মেটালের তখন কিন্তু অডিয়েন্স এখনকার মতো ছিল না, একটু ডাউন ছিল, একটু ডাউন না, অনেকই ডাউন। এক্স্যাক্টলি, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড শো এর যে অ্যামাউন্ট 300-350 টিকেটের যে বা 500ই ধরো পুরো বাংলাদেশে, ওইটা তো টোটালি ডিফারেন্ট একটা মানে আমাদের টার্গেট ছিল কি, দেখো আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি শোগুলো করতাম সেখানে গিয়ে তো আর তোমার মেগারেট বাজানোর স্কোপ খুব একটা পাইতাম না, বা মেটালিকা বাজানোর স্কোপ পাইতাম না। সো আমাদের ওখানে হার্ড রক এবং স্করপিয়ন্স করতে হতো, ডকেন করতে হতো, তখন আবার বাংলা গানও করতাম আমরা যে হার্ড রক নাম্বারসগুলো ছিল সব ব্যান্ডের বাংলাদেশে, যেমন আজম খানের গান, এলআরবির গান, ওয়ারফেজের একটা গান, এভাবে মিলে আমরা একটা সর্টেড 20-22টা গানের লিস্ট করতাম। আর তখন কিন্তু ব্যান্ডের শো কিন্তু লম্বা হইতো, ওই 1 ঘন্টার শো কিন্তু হইতো না। একটা ব্যান্ডকে কিছু যদি সোলো ডাকতো সেটা অনেকক্ষণ বাজিতে হইতো, 20-22টা গান লাগতো, 25টা গান লাগতো। তো যাই হোক, ওইটা দিয়ে আমাদের সবার সাথে একদম চ্যানেলিং হইলো। দেন আজম খান বললেন যে একদিন আমাদের ডাকলেন যে আমি একটা অ্যালবাম করতে চাই তোদের নিয়ে, ব্যান্ড মিক্সড। এই প্ল্যান মাজেদ ভাইকে বললেন, তুই এই তখন অলরেডি ব্ল্যাক ইজ ফর্মড, আর্টসেল ব্ল্যাক, ওদের সাথে কথা বল, হ্যাঁ, যে কাদের কাদের নিয়ে করতে পারি তোরা দেখ। মাজেদ ভাইকে দেখলেন, তো হি স্টার্টেড ইট। অ্যাট দ্য সেম টাইম দুরে ভাইও, তো তখন দুরে ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের এটার পরে, মানে বেসিক্যালি স্টার সার্চ কম্পিটিশনের পরে মবিনের সাথে পরিচয় হলো 2001-এর আগে, মানে 2000-এ বললেন যে আমিও একটা করতে চাই, আজম মামা তো করবে, আমি করি, সবাই করলে তোরা আরও আগাইতে পারবি সবাই। তো ওকে ফাইন। সো দূরে ভাইয়ের অ্যালবামটা আগে বের হয়ে যায়। প্রশ্ন ওয়াজ দ্য ফার্স্ট সং গট রিলিজড, which is written by me as well. তো that was the turning point of metal maze. মানে আমি এইটা বলবো না যে ওই গানটার জন্য, তা না, মেটাল মেজে কিন্তু এই যে পিছনের যেই গল্পটুলা, যে স্ট্রাগলটা, যেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা ছিল, যে না আমরা যেই ওই অডিয়েন্সে, যেমন মেটাল মেজের প্রথম দিকের গানগুলো কিন্তু একটু হার্ড রক বেসিস ছিল, যেমন পিওর হার্ড রক, ওই যে তুমি বলো ডকেন, ইন্সপায়ার্ড বাই দ্যাট, বাট দ্যাট ওয়াজ নট ইন্সপায়ার্ড বাই, সর্ট অফ ডকেন অ্যান্ড ওজি মিক্সড একটা ফিল ছিল ওইটাতে। মানে আই ওয়াজ ইন্সপায়ার্ড, ডেফিনেটলি নট কপি, বাট ইন্সপায়ার্ড। প্লাস এরপরে যেমন সেকেন্ড অ্যালবাম দূরে ভাইয়ের এই যে বিশ্বাসের আলো, অনুশীলন, হ্যাঁ, তারপরে ভালোবাসার রং, আজম আমার অ্যালবাম তো পরে বের হলো, ওইটাও তো হার্ড রক বেসিস। দিস ওয়াজ দ্য পপুলারিটি পয়েন্ট অফ মেটাল মেজ। তো এই হচ্ছে মেটাল মেজের গল্প আমার। তো এরপরে হচ্ছে তুমি ওয়ারফেজে জয়েন করলে, ওয়ারফেজের সাথে রেগুলার শো করতেছো, ওয়ারফেজের অ্যালবাম হলো। ওয়ারফেজের পিরিয়ডটা নিয়ে যদি একটু বলো, যে তোমার আসলে ওয়ারফেজের সাথে টোটাল জার্নিটা কেমন ছিল, এবং তুমি ওয়ারফেজ থেকে আবার একসময় চলে ডি-এলিমিনেশনের গঠন করলে, ওয়ারফেজের সাথে জার্নিটা যদি একটু বলতাম। আচ্ছা, ওয়ারফেজে যে অ্যাকচুয়ালি মেটাল মেজ থেকে বের হওয়ার পরে আমি জয়েন করি তা কিন্তু না। মেটাল মেজে অবস্থানকালীন সময় কিন্তু তুমি তো তখন অলরেডি ম্যানেজমেন্ট হিসেবে কথা হচ্ছিল তোমার সাথে। মাজেদ ভাই তো বিদেশ চলে গেল। হ্যাঁ, কমল ব্যাপার হয়তো রেগুলার যাওয়া আসা ছিল। ওয়ারফেজে প্র্যাকটিস তো অ্যাকচুয়ালি তখন তো আমরা প্র্যাকটিস করতাম আমরা সাউন্ড সেন্টারে। ওই ওয়ারফেজ প্র্যাকটিস শুরু করলো যখন অ্যালবাম হইলো, তখন তো আমরা সাউন্ড গার্ডেনে আবার রেকর্ডিং আমরাও শুরু করি, ওয়ারফেজও শুরু করে।
তো তখন একটা রেগুলার দেখা সাক্ষাৎ হইলো। তো বাই দ্যাট টাইম মেটাল মেজ তো অনুশীলন পর্যন্ত গেল। অনুশীলন আগে হচ্ছে 2001, মানে ছাড়পত্র 2, তো প্রজন্ম পর্যন্ত গেল আর কি। আজম ভাইয়ের অ্যালবামটা দিয়ে আর কি। হ্যাঁ, তো এইখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি একটা জিনিস সবাইকে খোলাখুলি বলতে চাই, আমি কাউকে অফেন্ড করার জন্য কিছু বলতেছি না, বা এখানে ডিফেন্ড করারও কিছু নাই। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দ্বিমত থাকবেই। দ্বিমত থাকা মানে কিন্তু মারামারি না। যেমন আমাদের বাংলাদেশের জানি না, মানে এটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, অনেক মিউজিশিয়ানরা মনে করে একটা ব্যান্ড ছেড়ে দিলেই ঝামেলা। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, মেটাল মেজে কিন্তু আমার কোনো দ্বিমত হয় নাই, আবার সহমত ফুল হয় না, এটা তুমি আরও ভালো জানো। তখন যেটা হচ্ছিল, আই ওয়াজ ইনস্ট্রাক্টিং মেটাল মেজ, এটা কিন্তু ওয়ারফেজের জন্য না, যে আমরা যখনই তখন তো যেটা বললাম হেভি মেটালের ক্রাউডটা ছোট, ক্রাউডটা বড়। তো আমার পার্সোনাল ছিল, অপিনিয়ন ছিল মাজেদ ভাই দেশে থাকা পর্যন্ত, যে মাজেদ ভাইও এটা সাপোর্ট করতো। হ্যাঁ, যে যখনই আমরা একটু স্প্রেড আউট করবো উইথ দিস হার্ড রক নাম্বারস উইল গো হেভিয়ার, বাট দ্যাট ওয়াজন্ট হ্যাপেনিং। হ্যাঁ, দ্যাট ওয়াজন্ট হ্যাপেনিং, দ্যাটস নট রাইট, ইট ওয়াজ টেকিং টাইম। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে মেটাল মেজে তখনকার অবস্থা। আর মেটাল মেজে থাকা অবস্থায় ওয়ারফেজে সাথে আমার কিভাবে ইনক্লুশন আমি বলি, কমল ভাই ওয়াজ ভেরি ইল ইন দ্যাট টাইমিং। তুমি আরো বেটার জানো, কমল সাথে তোমার সাক্ষাৎকার হয়েছে। তো মাজিদ ভাই, টিপু ভাই বললেন যে সাজ্জাদ, তোমার তো গানগুলো তোলা আছে, তুমি একটু প্র্যাকটিস এসে বাজাও, অ্যাটলিস্ট কমল যখন না পারে। হ্যাঁ, আমি ঠিক আছে, সমস্যা নাই। আর আমার তো যে গান তোলা বাতিক, জানোই তো, গান তোলা ছিল আমার আগের থেকে সামনে পর্যন্ত, অনেক কিছু তোলা ছিল না। যেমন আমার তখন বিজু ভাই ছিলেন, তখন বিজু ভাই, আলাল ভাই, পরে বালাম ভাই, মিজান ভাই, কমল ভাই, আমি, আর হচ্ছে টিউ ভাই। মাজেদ ভাই বিদেশ তখন যাবে করছে, মন্টি মামা ছিল ম্যানেজার। এক্স্যাক্টলি। তো তখন আমি সাইমান্টোনাসলি ওয়ারফেজ মেটাল মেজ করতেছি। হ্যাঁ, তো ওয়ারফেজে আলো অ্যালবামের পরে তো পুরো একটা কামব্যাক পুল হইল। সো কমল ভাই ওয়াজ হ্যাভিং আ লট অফ ট্রাবলস। আর ইন দ্যাট মিন টাইম আমি যেটা বললাম, যে মেটাল মেজের সাথে 100-এ সব মতও কিন্তু এক হচ্ছিল না। ইটস নট লাইক দ্যাট আই এম হ্যাভিং প্রবলেমস উইথ দ্যাম। সো ওয়াইজ ডিপার্টেড, যেটা ফ্যামিলিতে হইতেই পারে, একজন বিদেশ চলে যায় বা চলে যায়। ইটস নট লাইক দ্যাট যে ওয়ারফেজের মিউজিক যে আমার মনের জন্য 100 সেম, তা না, এটা কিন্তু না। আমি জিনিসটা বুঝাইতে পারতেছি। একটা জিনিস হলো যে আমার কিন্তু লাল রঙের গেঞ্জি পরলে কিন্তু আমার ভালো লাগবে না, আমার আমি জিততে যেরকম আমার সাথে এটা ম্যাচ হইতে হবে। সো ওয়ারফেজের ব্যাপারটা ছিল যে আউট অফ রেসপেক্ট অ্যান্ড দ্য লেগাসি, ওকে ঠিক আছে, কমল ভাই ইজ অন দেয়ার, ওয়ারফেজ নিডস এ হ্যান্ড, লেট মি ডু ইট। ইট ওয়াজ লাইক দ্যাট। বাই দ্যাট টাইম আই ডিপার্টেড মেটাল মেজ। যে রিজনটা বললাম এটাই সত্যি রিজন, এখানে আগে পিছিয়ে কোনো গল্প নাই। এনি মেম্বার অফ মেটাল মেজ, ইউ নো বেটার, আস্ক, দে উইল সে ইয়েস, অ্যাবসলিউটলি, দ্যাটস রাইট। বাট মেটাল মেজ ক্যারিড অন। আই ওয়াজ ইন ওয়ারফেজ, অ্যান্ড ওয়ারফেজে তখন শোটা শুরু হইল। ওয়ারফেজে কি তখন কিছু চেঞ্জেস আসলো, যেমন বিজু ভাই গেল, মিজান ভাই গেল, বাট আই ওয়াজ ফুল টাইম দেয়ার। কমল ভাইও তখন লং টার্ম একটা ডিপার্চারের মধ্যে ছিলেন। তো মহারাজ অ্যালবাম হইলো, রেকর্ডিং হলো, সবাই আগাচ্ছে, সবাই যার যার ক্যারিয়ার নিয়ে আগাচ্ছে। ওয়ারফেজে আমি ঢোকার পর এখানে কিছু জিনিস বলার ইন্টারেস্টিং পয়েন্ট আছে। যেমন ওয়ারফেজে যখন আমি ঢুকি, ইট ওয়াজ লাইক আ নিউ ব্যান্ড, মানে নিউ ব্যান্ড ইন দ্যাট সেন্স, ওয়ারফেজের নামটা আছে, বাট দ্য ফুল সেট আপ ইজ নিউ। আগে লাইন আপের সেই অর্থে আসলে শুধু টিপু ভাই ছাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কমল ভাই তো আর লাইভে থাকতেছে না। হ্যাঁ, সো ইট ওয়াজ লাইক, ওই যে বলে না যে অনেক বড় জুতায় ছোট পা ঢুকানো, মানে আমার মানে বিগ শুজ ফর মি, মানে আমার জন্য অনেক বড় টার্গেট। বাট আই থিঙ্ক আই ওয়াজ মানে কারেজিয়াস এনাফ। কমল ভাই আমাকে বলছেন, সাজ্জাদ, ইউ হ্যাভ টু টেক মাই প্লেস, ইউ ক্যারি অন উইথ ইট, দিস ইজ মাই ব্যান্ড, দিস ইজ ইয়োর ব্যান্ড নাও। ওকে, তখন এটা তো না বলার কোনো স্কোপ নাই, বা না বলার কোনো কারণও নাই, বিকজ আই ওয়াজ ফ্রি দেন, মানে আই ওয়াজ ফ্রি টু প্লে ফর ওয়ারফেজ। হ্যাঁ, তো আই ক্যারি অন উইথ ওয়ারফেজ উইথ অল মাই বেস্ট। তখন ওয়ারফেজে প্র্যাকটিস প্যাড হলো, শাহজ ভাই এখানে যে স্ক্যাটারে প্র্যাকটিস প্যাড করলো, সবাই মিলে করা, এবং ওখানে বেশ মজার একটা
একটা কিছু জিনিস আছে, যেমন ওয়ারফেজ এর আগে কখনো ঢাকা বাইরে শো করে নাই। আমি জয়েন করার পর ওয়ারফেজ ঢাকার বাইরে শো হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগাংয়ে শো হলো, ইভেন দেশের বাইরে ইন্ডিয়া কলকাতায় শো শুরু হলো। সো ওয়ারফেজ অলসো স্টার্টেড টু এক্সপ্যান্ড ইন আ নিউয়ার ওয়ে, যেটা কমল ভাই হয়তো তোমাকে বলছেন কিনা আমি জানি না, আরও ভ্যাস্টলি উনি বলতে পারবেন। তো এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রেখো, ওয়ারফেজ কিন্তু আমি জয়েন করছি আউট অফ মাই রেসপেক্ট টুয়ার্ডস দ্য লেগাসি। হ্যাঁ, absolute respect and absolute legacy, and I gained a lot of experience doing shows with Warfaze. হ্যাঁ, তখন Warfaze কিন্তু আবার Warfazeর হিস্ট্রিতে যদি যাও, আমি তো পোস্ট 2000 মানে 2000 এরা, তার আগে আরো Warfazeর কত 12 বছর আছে, বিশাল একটা সময়। 12 বছরে Warfaze যত শো না করছে, ওই 2001-এ আমি যখন জয়েন করছি তাতে কিন্তু অনেক বেশি শো করতেছে। সো এভরিবডি ওয়াজ গেইনিং এক্সপিরিয়েন্স। তখন আমি বিজু ভাই তো কিছুদিন ছিলেন, উনি চলে গেলেন, কানাডা চলে গেলেন। হ্যাঁ, তখন উই হ্যাড আ ফিউ চেঞ্জেস, বাট রজার ভাইকে আবার আমরা ইনভাইট করি। তো রজার ভাই ওয়াজ উইলিং, ওকে। এখন এখানে একটা ব্যাপার দেখো, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস উইথ মেটাল মেজ, মানে তার মানে কি এভরিথিং ইজ ওকে, তাই না? তো রজার ভাই জয়েন্ড ইন, বালাম ভাই ওয়াজ দেয়ার, রিজন ভাই আবার তখন হি হ্যাড টু লিভ ফর হিজ ওন রিজনস। যাই হোক, দ্যাটস আ ডিফারেন্ট চ্যাপ্টার, কে গেছে কে আসছে সেটা কথা না, আমি আমারটা বলি। আমরা মহারাজা অ্যালবাম করলাম, বাট যেটা আমি বলতে চাইতেছি যে ওই যে দ্য রেসপেক্ট অ্যান্ড লাভ ওয়াজ অলওয়েজ দেয়ার, বাট ওয়ারফেজ হ্যাজ আ গ্রেট সাউন্ড, মানে গ্রেট ওন স্টাইল অফ ডুইং মিউজিক। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আরও অন্যভাবে বলি, এই যে আয়রন মেডেনের কথা বললাম না, আয়রন মেডেনের জনরা সাউন্ড আর মেটালিকার জনরা সাউন্ড কি এক? ডিফারেন্ট। হ্যাঁ, তাদের হয়তো দুইটাই মেটাল, কিন্তু দুইটা অথবা মনে করো বন জোভি আর টেস্টামেন্ট কি এক? না, ডিফারেন্ট। সো বাট বোথ আর গ্রেট, তাই না? তো ওয়ারফেজ হলো ইটস লাইক আয়রন মেডেন, সাজ্জাদ আরেফিন ইজ লাইক মেটালিকা। সো আই ওয়াজ মিসিং মাই মিউজিক। হ্যাঁ, দ্যাট ওয়াজ নট দ্য অনলি, মানে এটা তো প্রবলেম বলাও যাবে না, এটা প্রবলেমও না, ইটস লাইক ইন্টারেস্ট, এক্স্যাক্টলি কমন ইন্টারেস্ট। হ্যাঁ, তো ওয়ারফেজের লেগাসিটা এরকম যে আয়রন মেডেন যদি 20 বছর পর এসে 40 বছর পর এসে একটা থ্রাশ মেটাল অ্যালবাম করে, নো ওয়ানস গন অ্যাকসেপ্টেড। তো ওয়ারফেজের ব্যাপারটা তো সেম। ওয়ারফেজে কিন্তু প্রতিটা অ্যালবাম ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যালবাম ইজ ডিফারেন্ট ইন দেয়ার ওন ওয়ে, বাট নট আ লট অফ চেঞ্জ, তাই না? সো I was missing doing my style of music আর কি, ব্যাপারটা এই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কোনো কমপ্লিকেশন নাই, কোনো কন্ট্রোভার্সি নাই, এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে ওই সময়। হ্যাঁ, মানে আমার কাছে এখনো মানে জিনিসটা খুব মজার লাগে, মানে কি বলবো, আর মানুষের কাজ না থাকলে যেটা হয়, সত্যি কথা ফারুক। হ্যাঁ, তুমি আরও ভালো জানো। যাই হোক, পরে আই ওয়াজন্ট লিভিং ওয়ারফেজ দ্যাট টাইম, আমি কিন্তু ওয়ারফেজে আসি। অ্যাট দ্য সেম টাইম আমি একটু আবার পিছনে যেতে হবে, ওই যে 99-98 থেকে আমি না সিম্ফনি এক্স শোনা শুরু করছিলাম। অনেক হয়তো এখন শুনে সিম্ফনি, মানে অ্যাট দ্য সেম টাইম ওই আমরা কিন্তু সিম্ফনি এক্স শোনা শুরু করছি, তুমি আমি আর কি। নাইট উইশ, মানে আমি নাইট উইশ, সিম্ফনি এক্স, ইউএস স্ট্র্যাটোভেরিয়াস, ইউএস প্রমিনেন্ট, ইউকে প্রমিনেন্ট যাই থেকে আমরা যাইতেছি ইউরো এবং স্ক্যান্ডিনেভিয়ান সিম্ফনিক মেটালের দিকে। তো ওই জিনিসটা আমার এখানে ঢুকছে মাথায় যে ভাই এটা কি জিনিস। তো এই 1999-2000 থেকে বিশ্বাস করবো না, আমার সিম্ফনি এক্সের কম্পোজিশন যখন আমি শুনছি, আমার এটা বুঝতে হইব, এটা বুঝতে আমার লাগছে 7 বছর। সত্যি কথা, এত কমপ্লেক্স। 2000 থেকে আমি ওদের শোনা শুরু করছি টানা। ওদের তো অ্যালবাম তখন হচ্ছে অডিসির আগে হচ্ছে অডিসির আগে হচ্ছে গ্রেট ডিভাইন অফ ট্র্যাজেডি, এর আগে হচ্ছে দ্য মিথোলজিক্যাল স্পিরিট। সো এই অডিসি পুরা এই 3টা অ্যালবাম বুঝতেই আমার লাগছে 2007 পর্যন্ত সময়, মানে বাই দ্যাট টাইম আমি ওয়ারফেজে আসি এবং আই এম অলওয়েজ কন্টিনিউইং ওয়ারফেজ। তো ওটা আমার স্টাডি, আই এম ডুইং দ্যাট অ্যান্ড দ্যাট। তো তখন আমি কিছু গান আই স্টার্টেড ডুইং সং, যেটা আমার অভ্যাস, আমি আমার নিজের গানও বানাইলাম। ওগুলো আবার শাহজ ভাইয়ের সাথে, শাহজ ভাইকে আমি সবার আগে শোনাইতাম, বা বিকজ শাহজ ভাই অ্যান্ড মি ওয়াজ লাইক কি বলবো, দ্য নিউ সং লাভার্স আর কি, মানে হু ওয়ান্টস টু ডু নিউ সংস। হ্যাঁ, এবং শাহজ ভাই যেহেতু কিবোর্ড বাজায়, হি ওয়াজ থিঙ্কিং টু গো মোর অ্যাগ্রেসিভ উইথ কিবোর্ডস।
তো দ্যাট ইজ সিম্ফনিক মেটাল অর সিম্ফনিক পাওয়ার মেটাল। তো তখন শামস ভাই সব গানগুলো শুনে শামস ভাই আপনি ওই সিম্ফনিক্স আর নিয়ে নাইট উইশে শুনেন আর আমার এই গানটার ডেমো শুনেন। তখন তো কম্পিউটার অলরেডি চলে আসছে, আর দেখেন ওয়ারফেজে করা যায় কিনা। হ্যাঁ, তো শামস ভাই ওয়াজ ভেরি ইমপ্রেসড। এবং শামস ভাইয়ের আবার কিছু গান ছিল যেগুলো কিবোর্ড প্রমিনেন্ট, যেগুলোকে আমি একটু ডাইভার্ট করলেই মানে আমরা তো এমনি মাঝে মাঝে প্র্যাকটিস ওয়ারফেজের বাইরেও প্র্যাকটিসে এমনি বসতাম, মানে প্র্যাকটিস প্যাডে যে আসেন একটু বাজাই জ্যাম করি। বালাম ভাই ওয়াজ দেয়ার অলসো। তো ওয়ারফেজে যখন আমরা প্রেজেন্ট করলাম ইট ওয়াজন্ট গোয়িং লাইক ওয়ারফেজ, মানে ওগুলো ওয়ারফেজের মতো ছিল না। এক্স্যাক্টলি, ওটা কথাই না, ম্যাচ করবে বললাম যেটা ওটা টেস্টামেন্ট আর এটা নাইট উইশ। সো শামস ভাই পরে 2006-07 বললো যে সাজ্জাদ চলো আমরা একটা প্রজেক্ট আকারে করি। গানগুলো অনেকগুলো গান, তো মানে তখন অলরেডি 7-8টা গান রেডি আমার, শামস ভাইয়ের অনেকগুলো গান আছে, আমরা প্রজেক্ট আকারে স্টার্ট করি। আর বালাম ভাই ওয়াজ প্ল্যানিং টু গো সোলো, এটা তো সবাই জানে। 2007 থেকে বালাম ভাই 7-8 থেকে হি ওয়াজ প্ল্যানিং টু গো সোলো। তো সিন্স উই স্টার্টেড অল টুগেদার ফ্রম 2000-2001, যখন ওই যে হয় না বেশি চেঞ্জ হয়ে গেল না একটা, কিন্তু মিউজিক্যাল চেঞ্জও আসে। হ্যাঁ, তুমি যেটা বলতেছো লাইন আপে যে সুইংটা হইতেছিল বালাম ভাই যাবে গিয়ে, দ্যাট ওয়াজন্ট দ্য ফ্যাক্ট, দ্যাট ওয়াজন্ট দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ওয়াজ ওই যে এগেইন হোয়াট আই পার্সোনালি ওয়ান্টেড টু ডু। হ্যাঁ, এখন এখানে দুইটা পয়েন্ট, মেটাল মাইজের সাথে কিন্তু সিমিলিয়ার পয়েন্টেই আমার সাথে কি বলে আন্ডারস্ট্যান্ডিংটা হয় নাই। আন্ডারস্ট্যান্ডিং মানে কিন্তু ঝগড়া না, সবাই কিন্তু বুঝে আন্ডারস্ট্যান্ডিং অনেক মানে মারামারি না, ইটস আ মিউচুয়াল ডিসিশন যে আই ওয়ান্টেড টু গো হেভিয়ার ওয়ার সামওয়্যার। ওয়ারফেজ ইজ সেম, বাট আমি কিন্তু ওয়ারফেজ যে ছেড়ে দিব তা না, আমরা প্রজেক্ট আকারে বসা শুরু করলাম। দেন উই টুক আপ সামিউল তখন পাওয়ার সার্জ শুরু হয়, তখন তো ডি-রকস্টার একটা কম্পিটিশন হইতো, তখন ওরা ডি-রকস্টার যায় নাই। আমি শামস ভাই বললাম শামস ভাই এই ড্রামারটা ভালো, ও মনে হয় পারবে। হ্যাঁ, তো উই স্টার্টেড প্লেয়িং দোজ অ্যান্ড ইট সাউন্ডেড অসম। বাই দ্যাট টাইম বালাম ভাই লেফট অ্যান্ড ওয়ারফেজ ওয়াজ লুকিং ফর ভোকালস। At the same time Kamal Bhai was reviving, so I proposed যে শামস ভাই মানে সবাইকে ওয়ারফেজ সবাইকে let me carry on with that, let Kamal Bhai get back. Yeah, it was just like that. I was a full-time member of Warfaze, there is no issue with that. So everything is mutual, everything is beneficial for both sides. হ্যাঁ, after all আমি একটা জিনিস ওই সময় কমল ভাই টিউবাকে বলছিলাম যে দেখেন, হ্যাঁ আমি একটা কমেন্ট পাইছি, দুইটা কমেন্ট পাইছি। প্রথম যখন আই ওয়াজ অ্যাওয়্যার দ্যাট এটা না বলা বাহুল্য যে আমার কিন্তু কমল ভাইয়ের জুতায় পা দিয়ে স্টেজে উঠতে হবে। তো মনে আছে আর্মি স্টেডিয়ামে কিন্তু তখন বিশাল শো হইতো, বিশাল শো হইতো। এবং আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে ওয়ারফেজে আসলে গিটার বাজাইতে হইলে ওয়ারফেজের স্টাইলে বাজাইতে হবে, এবং সেটা আসলে কমল ভাইয়ের স্টাইল যেটা করে দিয়ে গেছে সেটাকে ধরে অনেকটা আমি এই জিনিসটা তোমার সাথে শেয়ার করতে চাইতেছি। হ্যাঁ, যে ওয়ারফেজের যে সাউন্ড, ফর এক্সাম্পল এনি ব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এই যে ব্যান্ড যে আমরা বলতেছি, ইফ ইউ গো টু ব্ল্যাক সাবাথ কিন্তু এত বছর নিয়ে স্টাইল চেঞ্জ করে নাই। ইভেন ডিপ পার্পল যে স্টিভ মোর্সকে নিছে, ও কি সাউন্ড চেঞ্জ করে ফেলছে? করে না, তার নিজস্ব। আই হ্যাড টু ফিল আপ দ্যাট প্লেস। এবং কমল ভাই আমাকে একদিন বাসা থেকে বলতে, শুনো সাজ্জাদ, আমার এক বন্ধু গেছিল শোতে, ও আমার আইসা ফোন দিয়ে বলতেছে, দোস্ত তুই তো আগের থেকে অনেক শুকায় গেছিস, তো বোঝাই নাই যে ওটা তুমি। So I was really happy because I gave my best for Warfaze. হ্যাঁ, যাই হোক, পরের ব্যাপারটা তো বললামই। So there started deillumination. Deillumination was totally like we don't know what we are doing, বুঝছো? মানে Warfaze আমরা জানি, মেটাল মাইজ আমরা জানতাম, শিখতে শুরু করছি, কিন্তু we don't know what's gonna happen. It's totally a new thing. হ্যাঁ, so we started it this like a experimenting. I don't know, experimented থেকে weirdo কিছু, we don't know what's gonna happen because this is the first band যেটা তখন নাম আমরা দিই না Deillumination, যে সিম্ফনিক মেটাল নিয়ে হয়তো ফর্মালি কাজ করবে। তো we start practicing writing songs and প্রথম আমি একটা ইনিশিয়েটিভ নিলাম, তখন ডেডলাইন মিউজিক আসলো যে একটা ব্যান্ড মিক্স অ্যালবাম করা যায় কিনা। তো আমরা বললাম যে ঠিক আছে, আমি Deillumination আমরা 2টা গান করি। তো উই অলসো ওয়ান্টেড টু নো যে আমাদেরটা কি হইতেছে। ইট
came out in 2008, 7-8. ভালো রেসপন্স, ভেরি গুড রেসপন্স, নিউ সাউন্ড। তখন রোজারিও রানি ভোকালিস্ট, শামস ভাই, আমি, সামিউল, পুরো ফাউন্ডিং লাইন আমার, অনাবিল বেস, অনাবিল জয়েন করলো। এরপরে আমরা আস্তে আস্তে আরও 2টা সিঙ্গেল ছাড়লাম, এখনই সময়, হামাগুড়ি। তারপরে আমরা টার্গেট করলাম যে অ্যালবাম এবার আমরা এক ধাক্কা করে ফেলবো, অনিবার্য। তখন উই ওয়ার রেডি, উই আর ডুইং শোজ আন্ডারগ্রাউন্ড টু হোয়াট আই মিন এভরিওয়্যার। সো ডিইলুমিনেশনের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। তখন না অলরেডি জিনিসটা ছিল এরকম যে উই আর নট ডুইং দিস ফর মানি এনিমোর, উই আর ডুইং দিস টু ডু আ নিউ থিং। বেসিক আইডিয়া ছিল, বুঝতে পারছি আমি তোমাকে, মানে এইটা যে সাকসেসফুলি হইতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট উই ওয়ান্ট টু লার্ন ভিয়া ডেলিভারিং ইট যে কী হয়। অনিবার্য যখন রিলিজ হইলো, তুমি তো জানো, রোজারিতে 2010-এ আমি ছিলাম লঞ্চিংয়ে, ইট ওয়াজ হোল্ড আউট। সিডির লাস্টের প্রবাবলি বা তারপরে। তখন তো আমি অলরেডি এবিসি রেডিওর সাথে আমার কথা হচ্ছে গিটার নেভালাইজ শোটা নিয়ে, দ্যাটস আ ডিফারেন্ট চ্যাপ্টার, হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করবা। সো দিস ওয়াজ ডিইলুমিনেশনস গোল্ডেন পিরিয়ড টিল দি অ্যালবাম। এরপরে যেটা হইলো, যেটা হয় আসলে সবসময়, দেখা গেছে যে আমি মানে সামহাও আমি যেই ফুল লাইন আপেই কাজ করি, ভোকালিস্ট নিয়ে ইস্যু হয়। অ্যাপার্ট ফ্রম মেটাল মেজ তো রাজীবী মোস্টলি ক্যারি ফরওয়ার্ড করছে, ওয়ারফেজে তো অনেকবার চেঞ্জেস আসছে। রোজারিও রানি, দিস জনরা, এই সিম্ফনিক মেটালের একটা বৈশিষ্ট্য হইল লো অ্যান্ড হাই রেঞ্জের পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট। সো হি ওয়াজ দ্য রাইট কি সাউন্ড ফর ডিইলুমিনেশন অ্যান্ড উই ট্রেন ডেম আপ লাইক দ্যাট। মানে আমরা তো দেখো 2010 অ্যালবাম, 7 থেকে ওকে আমরা ট্রেন করতে 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 যাচ্ছি, আমি, শামস ভাই অ্যান্ড এভরিওয়ান। সো বাই দ্যাট টাইম আবার আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিজে থেকে শেখা শুরু করলাম, যে হাউ টু রেকর্ড, হাউ টু মাস্টার, বিকজ উই ওয়ার হ্যাভিং দ্য সেম ইস্যু যে উই হ্যাড ইন মেটাল মেজ, যে সিম্ফনি মেটাল সাউন্ড তো আর কনভেনশনাল রক সাউন্ড না। সো আই হ্যাড টু লার্ন ইট। আমি জিনিসপত্র কিনলাম, ওইখান থেকে আবার আমার প্রডিউসার হিসাবে কাজ করা শুরু। তো হামাগুড়ি, যেটা 4th না 5th সিঙ্গেল আমাদের, 4th আই গেস, 4th or 5th, মানে ডিইলুমিনেশনের, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ বিগ হিট। তো ওই মিক্স অ্যালবামটার নাম ছিল প্রলয়, এক্স্যাক্টলি। রেডিও অ্যাক্টিভ ছিল, আমরা ছিলাম, আরও বেশ কিছু ভালো ব্যান্ড ছিল। ওইটা ওয়াজ লাইক, মানে ওই যে গ্র্যাজুয়ালি রাইজ আছে না, ইট ওয়াজ এ গুড পয়েন্ট টু হিট ডিইলুমিনেশন। এরপরে আমরা প্ল্যান করলাম যে আমরা ডাইরেক্ট অ্যালবামে চলে যাবো। ও আরেকটা সিঙ্গেল ছিল তোমায় ঘিরে, যাই হোক। তো অ্যালবাম ওয়াজ ভ্যাস্টলি ফাইন। লেটার অন উই স্টার্টিং পোস্ট অ্যালবাম প্রমোশনস অ্যান্ড এভরিথিং। এবিসি রেডিও আমাদের তখন একটা বিশাল সাপোর্ট দিয়েছে, নেশন ওয়াইড কাভারেজ, আমার সাথে যেহেতু আমাদের আপডেট প্রচুর তখন সাপোর্ট দিয়েছে। এবিসির সাথে আমরা এক্সক্লুসিভ একটা কন্ট্রাক্টে যাই। তখন এবিসি রেডিওকে আমি প্রপোজাল দিই, আমার তো মাথায় আরও অনেক জিনিস, যে আমি গিটার নেভালাইজ, যেটা আমার গিটার ইনস্টিটিউশন, আমি তো, তুমি এটা হয়তো এটা বলবা যে আমি 2002 থেকে তো গিটার শেখানো শুরু করে দিয়েছি। তো ওইটা ক্যারি ফরওয়ার্ড করেই আবার তোমার আমি রেডিও ভার্সনে যেতে চাইলাম। যাই হোক, ওটা ডিফারেন্ট টপিক। তো ডিইলুমিনেশন ক্যারি করতে করতে যেটা হলো, ওই সেম রনির পারিবারিক সমস্যা, 12-13-তে আমরা গেস্ট ভোকাল নিলাম, 1 জন, 2 জন, 3 জন। বাট দিস জনরা ইজ সো প্রেশাস, when you change too many vocals it doesn't work out. It doesn't work, exactly. তো এইটা শামস ভাই বুঝতেছিল, আমিও বুঝতেছিলাম। তো আমি শামস ভাই একই সময় বললাম যে, বাই দ্য সেম টাইম সামিউল কিন্তু বাইরে চলে গেল অ্যালবামের 1 বছর পর। ড্রামার মিঠু ভাই জয়েন করলো। সো ওই অবস্থায় আমরা কিছু শো করা, উই ট্রাই টু রিভাইভ মানে কি ভোকালটা রিভাইভ করা। মিউজিক ইজ ফাইন, হ্যাঁ, কারণ কোর সাউন্ড তো সিম্ফনিক মেটালের গিটার্স অ্যান্ড কিবোর্ডস, বেজ আছে, হ্যাঁ। তো ওই ভোকালিস্টের এত চেঞ্জ না আমরা নিজেরাই অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না। পরে মনে হলো না, লেটস পুট ইট টু আ পজ, এবং স্টিল ইটস অন দ্যাট রেসপেক্টেড লেভেল। একটা জিনিস হয় কি, বেশি ওই যে লেবু চিপড়াইলে খেতে আর ভালো লাগে না, আমরা ওটা ফিল করতেছিলাম। সো দিস ইজ দ্য স্টোরি অফ ডিইলুমিনেশন। ডিইলুমিনেশন পজেই আছে, হয়তো পজেই থাকবে। আচ্ছা, আমি তোমার এই তোমার গ্রাউন্ড ফোর্সের ইয়েতে একটু পরে আসি। এরপর যদি আমি বলি যে তুমি যদি গিটার দিয়ে তোমার শুরু, এবং তুমি, আমার একটা জিনিস সবচেয়ে যেটা ভালো লাগে,
যে তুমি গিটার নিয়েই পড়ে আসো এবং গিটারকে তুমি তোমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে যে গিটারকেই তুমি কিন্তু তোমার জীবিকার একটা জায়গাতে নিয়ে গেছো, যেটা কিন্তু একটা কঠিন কাজ বাংলাদেশের পার্সপেক্টিভে। আমি বলবো যে বাংলাদেশে গিটার শেখানো, গিটারকে নিয়েই একজন মানুষ তার পেশা হিসেবে তৈরি করে নেওয়া, গিটার স্কুলকে নিয়ে টিকে থাকা, তো এইটা তুমি আসলে পসিবল করলা কিভাবে এবং এটা কিভাবে এখন পর্যন্ত এখন কিভাবে তোমার স্কুল রান করতেছে? আচ্ছা, ইটস মানে প্যারালাল চ্যাপ্টার টু মাই মিউজিক ক্যারিয়ার। তো আমি তো 2002 সাল থেকে মানে ফর্মালি শেখানো শুরু করি, যখন আমি ওয়ারফেজ 2-3 আর কি ওয়ারফেজ, তখন ছোট্ট কোর ইয়েতে মানে 7-8 জন স্টুডেন্ট নিয়ে স্টার্ট। বাট আমি থামি নাই। আমার কাছে একটা জিনিস অনেকেই বলছেন, ইভেন কম হয়ে বলছিলেন যে বাংলাদেশে প্রফেশনাল টিউটর কিন্তু খুব কম, সাজাদ পারলে শেখায়ও। আজম মামাও এটা আমাকে বলছিলেন যে তুমি এত কিছু পারো, এত কিছু জানো, তোমার জানার যে আগ্রহ, তুমি যেটা জানবা কষ্ট করে এটা শেখায়ও, তাহলে আরও হয়তো অনেক বেটার মিউজিশিয়ান ইয়ে করবে। এটা আমার মধ্যে কাজ করতো। তখন তো আমি স্টুডেন্ট, 2002-03 আমার গ্র্যাজুয়েশন হচ্ছে সিআইএস। আমি একটু বলে দিই, আমি তো পড়েছি উইলসে, সিটি কলেজ আমার স্কুল, ড্যাফোল ইউনিভার্সিটি হচ্ছে আমার ইউনিভার্সিটি। আমি কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে গ্র্যাজুয়েট করলাম। তো তখন আব্বু আম্মু বললো যে মানে ডিসকাশন হয় না, আমার আব্বু আম্মু খুবই লিবারাল ছিলেন এইসব ব্যাপারে, মানে আই উড ডেফিনেটলি সে দে হ্যাড বিন আ গ্রেট বিগ সাপোর্ট ফর মি। তো তখন অলরেডি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং ফারুক, তুমি তো জানো, আমি তাও বন্ধুদের বলি 2006-07 আমি গিটার শিখাইয়া যে টাকা ইনকাম করি, একটা চাকরি করলে তার 20%ও দিত না আমার, সত্যি কথা। মানে আইটিতে যদি আমরা তখন ঢুকতাম ওই অ্যামাউন্টের আশেপাশে না। সো আই পারসিউড অ্যান্ড আই প্রপোজ মাই মম অ্যান্ড ড্যাড যে ঠিক আছে, আমার তো গ্র্যাজুয়েশন করা আছে, আই ক্যান মুভ অ্যাহেড এনিওয়ার এনি টাইম, ওটা আমার প্রবলেম না। অ্যান্ড আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, আমার রেজাল্ট ভালো। তো আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেখি কি হয়, কত দূর যাওয়া যায়। সো 2006-07 পর্যন্ত আমি এটাকে মোটামুটি স্মল আকারেই রাখছিলাম, ছোটো আকারে। তখন আমার স্টুডেন্ট 15-16 জন থাকতো। হ্যাঁ, এরপরে যখন মনে করো চান্স ভাই যে এসকাটনে ইয়েটা করলো, ওয়ারফেজ স্টুডিও 11-12 সাল থেকে, তখন আমি বললাম যে আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিব, তাহলে আমার সুবিধা হলো। তখন তো ওয়ারফেজে অলরেডি আমি আসি, সরি আমি একটু ভুল করছি, 3-4 থেকে বলতে হবে, 4-5 মনে করো, 4-5 থেকে অনওয়ার্ডস, না ঠিকই আছে। 11 সালেই আমি অ্যাকচুয়ালি স্ক্যাটারে ট্রান্সফার করি। আমি বাসায় তখন নিকেতনে যে বাসায় থাকতাম, ওখানে ড্রয়িং রুম বেসড একটা আলাদা জায়গা করে নিয়েছিলাম, ওখানে ক্লাস নিতাম আর এক্সপ্যান্ড করতে যাচ্ছিলাম। তখন আমি আমার এক ক্লোজ ছোটো ভাই, ওকে ম্যানেজমেন্ট ম্যানেজার হিসাবে প্রপোজ করলাম 2009-এর দিকে, যে এত স্টুডেন্ট বাড়ালে তো আমি ক্যাপাসিটি বাড়ালে তো আমি তো নিজে হ্যান্ডেল করতে পারবো না, ইউ হ্যাভ টু ডিল ইট, অ্যাটেন্ডেন্স প্লাস। জিনিসটা হচ্ছে কি, আমি একটা প্রফেশনাল ভিউ দেখতেছিলাম যে এটাকে আমি একটা প্রপার ফ্রেমের মধ্যে আনতে চাই। হ্যাঁ, জাস্ট নট লাইক ও আসলা যে লেসন দিলাম তা না, আমার প্রপার সিলেবাস আগেই করা ছিল। তুমি যেখানে দেখো আমাদের কতগুলো খাতা, আমরা হয়তো বন্ধুদের পরে দেখাইতে পারবো, আমাদের খাতা করা, সব কিছু করা। হ্যাঁ, সো এসকাটনে ওয়ারফেজে ওখানে মানে ওয়ারফেজে প্যাড বললে তো ভুল হবে, ওটা হচ্ছে এখন নয়েজ মাইন্ড নাম, তখন নাম ছিল জোনেসটাকে শান্ত ভাই বললো যে আমরা এটাকে প্যাড প্লাস স্টুডিও করি। তখন ওই যে অলরেডি অ্যালবাম রিলিজড, আমরা এটা কনভার্ট করি। তো আমরা ঠিক আছে, তাহলে আমারও সুবিধা, আমি স্টুডিওর সাথে স্কেডিউল মিলাতে পারবো, আবার আপনার ক্লাসও নিতে পারবো, আবার প্র্যাকটিসও করতে পারবো। সো 3 দিন তখন নিতাম, 2010-11 আর কি, শনি মঙ্গল বৃহস্পতি। তখন আমাদের স্টুডেন্ট হলো 36। আর ঢাকা শহর তো তখন এত পপুলেটেড, এত ইয়ে ছিল না, ট্রাফিক ওয়াজ আ বিট ইজিয়ার। সো উই ইউজ টু হ্যাভ লট অফ স্টুডেন্টস, এখন তো আরও বেশি, সেটা পরে আসতেছি। বাই দ্য সেম টাইম আমার একটা প্ল্যান ছিল যে আমি এটাকে লোকাল মিডিয়াতে নিতে পারি কিনা, মানে আরও ব্রডার। এটা তো আমার সেন্ট্রাল একটা স্কুলিং, সবাই আসতেছে, ভর্তি হচ্ছে, পয়সা দিয়ে শিখতেছে, সোজা হিসাব, প্রফেশনালি আমি ওদেরকে লেসন দিচ্ছি। তো তখন আমি এবিসি রেডিওকে প্রপোজাল দিই। তো এবিসি রেডিওর যিনি আমার প্রথম পরিচয় হচ্ছে আমাদের সবার প্রিয় টিটো ভাই, টিডি ইলুমিনেশন অ্যালবাম, ওনার সাথে পরিচয়। টিটো ভাইয়ের সাথে আমি এগুলো শেয়ার করলাম একদিন গিয়ে 2010-11 সাল, তখন যে আমি টিটো ভাই, আমি এরকম একটা প্রোগ্রাম করতে চাই, টিউটোরিয়াল বেসড প্লাস আনুষঙ্গিক আরও জিনিস থাকবে, গিয়ার রিভিউ,
আর্টিস্টদের প্রোফাইল, আপনি আমাকে রিসোর্স দেন, আমি ট্রাই করি। টিটু ভাই বললেন বস এটা তো অনেক কঠিন জিনিস হবে, আমি আমার বসের সাথে কথা বলি। তখন হচ্ছেন প্রোগ্রামের ছিল গোলাম ফারুক ভাই, মানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মারা গেছেন মানুষ, মানে আমি ওনাকে অনেক মানে আই উইল অলওয়েজ রিমেম্বার হিম। এবং টিটু আমিও গোলাম ফারুক ভাইকে অনেক রেসপেক্ট করি, কারণ উনি আসলে আমি যখন দৈনিক সমকালে কাজ করছি তিনি তখন ছিলেন ফিচার সম্পাদক। রাইট। তো ফারুক ভাই একদিন বললেন যে ঠিক আছে সাজ্জাদ তুমি অফিস আসো। তো আমি গেলাম, অ্যালবাম মানে সেটা হচ্ছে ডিলুমিনেশন অ্যালবাম তখন বের হয়ে গেছে 11 সাল, 10 সালে প্রপোজাল দেওয়া, 10 সালের ডিসেম্বর মাস বা এরকম কিছু একটা হবে। তো উনি আমি বললাম যে আমি এইভাবে করতে চাই। তো উনি আমাকে একটা কোশ্চেন করলেন, যে কোশ্চেনটা খুব জটিল, যে তুমি মুখে যে বলবা দেখার জিনিস মানুষ শিখবে কেমন করে। আমিও ইনস্ট্যান্ট চিন্তা করে বললাম যে মানুষ যদি ক্রিকেট কমেন্ট্রি শুনে বুঝতে পারে, ফুটবল কমেন্ট্রি শুনে বুঝতে পারে, গিটারও বুঝতে পারবে। উনি ইমপ্রেসড হলো সাথে সাথে, কারণ উনি হচ্ছে ওই মাইন্ডটা ছিল, ওনার ভিশনটা ছিল যে কথা দিয়ে মানুষকে কতখানি রিচ করা। এবং উনি সবসময় হচ্ছে মানে নিউ থিংকে ওয়েলকাম করতেন। হ্যাঁ, তো উনি তখন তৎকালীন যে এবিসি রেডিওর সিইও ছিলেন, ওনার সাথে কথা বললেন, উনি পজিটিভ ছিলেন। উনি একটা খুব ভালো আইডিয়া দিলেন, গেট আ ক্যারেক্টার ইন ইউর শো, যেটা দিয়ে গিটার তো একটা সিরিয়াস জিনিস, হুইচ ইজ ট্রু। তোমরা গান বাজাবা সেটাও ঠিক আছে, গান তো আমাদের এটাতে এমনি সবসময় শুনে, গিয়ে রিভিউ করবো সেটাও ঠিক আছে, কিন্তু মানুষের যারা গিটার শিখবে না ওদের মজা পাইতে হবে। তখন উনি প্রপোজাল দিলেন যে আরেকজন রাখবা যে তোমার স্টুডেন্ট, সে থাকছে, একটা নাম প্রপোজ করো। তখন আমরা ডিসকাস করে এবিসি রেডিওতে মিস্টার পিক আপকে বাইর করলাম। হ্যাঁ, সো ইট ওয়াজ আ ভ্যাস্ট ইম্প্যাক্ট। আমরা নিজেরাও এবিসি রেডিও টিমে, তো তখন তো মিলু আমান ভাইও ছিলেন। মিলু আমান ভাই আমার কো প্রডিউসার হচ্ছেন টিটু ভাই, আমি হোস্ট অ্যান্ড প্রডিউসার, প্লাস গিটার নেভার লাইজ তখন হলো মঙ্গলবারে শুরু হলো। প্রথম বছরে এটা হচ্ছে বেস্ট রেডিও শো ছিল, মানে লিসনার বেসের মধ্যে এবিসি রেডিওর প্রথম বছরে 11 সাল। আমরা 200+ পর্ব কন্টিনিউ করলাম, তার মধ্যে অনেক কিছু করা হয়েছে, যেমন গিয়ার রিভিউ, আমরা কন্টিনিউয়াসলি মানে চেঞ্জ করতাম জিনিসপত্র। লেসন তো চলছেই, লেসনের ব্যাকগ্রাউন্ডে তো তোমার ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়তো, তুমি তো জানো। তারপরে গিয়ার রিভিউর পরে আমি মিলু ভাইকে বললাম, মিলু ভাই আপনি এখন 2 বছর করার পরে একটা সেগমেন্ট আসেন, আর্টিস্ট প্রোফাইল করেন এভরি মান্থ, তাহলে মানুষ বাইরের আর্টিস্ট সম্পর্কে, দেশি আর্টিস্ট সম্পর্কে জানতে পারবে। তখন মিলু ভাই সরাসরি ইনভলভ হলেন। আবার এই বিষয়টা বললো যে ঠিক আছে, তুমি যেহেতু রক মিউজিকগুলো মানে রক মিউজিক শুনে এবং করো আমার সাথে বাজালো, তুমি আমাদের লাইভগুলো একটু দেখো। যেমন ঈদের সময় এবিসি হেভি লাইভ শোজ হইতো, তো তখন একটা লাইভ হইতো বর্ন রকার্স। হ্যাঁ, বর্ন রকার্সও আমি এর আগে করতো সুমন্ত, আমি পরে করতাম, আবার মাঝে মাঝে চেঞ্জ হয়ে করতো। তো এইভাবেই আসলে ওইটা ইট ওয়াজ আ মানে ওই যে আমার আবার যেটা বলা যায় এক্সপেরিমেন্ট, বাট নট এক্সপেরিমেন্ট, ইটস আ ভিশন উইচ কেম আউট রিয়েলি গুড। এখনও আমার কাছে এই যে এখানে আমরা তো এই মুহূর্তে ধানমন্ডি, যে আমরা এখানে ক্লাস নেই, আমার ধানমন্ডির ব্রাঞ্চে বসে আছি, এখানে এসে অনেকে এসে হলো ভাই আমি অমুক সময় আপনার সাথে শুনতাম। তো ওইটার ইম্প্যাক্টটা ওয়াজ সো বিগ। যাই হোক, 2015 পর্যন্ত আমরা কন্টিনিউ করি, সেটা 200 পর্বের উপরে। পরবর্তীতে তো এবিসি রেডিও অনেক চেঞ্জেস আছে স্ট্র্যাটেজিক, তো আমরা ওইটা ডিসকন্টিনিউ করি অবস্থায়। সো দ্যার ওয়াজ আ ডিফারেন্ট এরা অফ মাই ক্যারিয়ার, মানে রেডিওর সাথে অ্যাটাচড হওয়া, বাট আমি রেডিও থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, এটা এই এবিসিতে না গেলে আমি এখন এই পরবর্তীতে অন্য রেডিও সবার সাথে পরিচয় হয়ে গেল। আমি রেডিও কীভাবে অপারেট হয়, বা ইটস সো টাফ টু ওয়ার্ক ইন আ রেডিও স্টেশন, ইটস হার্ডার দ্যান টিভি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন আমার প্রতি এপিসোডের আগে 3 দিন আমার কাজই করতে হইতো, মানে প্রিপারেশন, ইটস আ ডিফিকাল্ট আর কি। সো দ্যাট ওয়াজ ইট। বাই দ্য সেম টাইম আমরা তো গিটার নেভার লাইজের নামেই অফলাইন, মানে আমার যেটা নিজের প্রতিষ্ঠান আর কি, সেটা কন্টিনিউ করলাম। এসকাটন থেকে আস্তে আস্তে আমরা তখন রামপুর এক্সপ্যান্ড করলাম। এসকাটন ওয়াজ গেটিং বিজিয়ার স্টুডিওর জন্য 2016, তখন এসকাটন ওয়াজ গেটিং বিজিয়ার, কারণ স্টুডিও এবং প্র্যাকটিসের রেকমেন্ডেশনগুলো তখন ওখানে মানে মানুষ বেশি চাইতো। আমি বললাম শামসু ভাই এখন বেশি ঝামেলা গ্যাঞ্জামে যেতেছে, আমার আরও জায়গা আছে, আমি এখন আস্তে আস্তে অন্যখানে এক্সপ্যান্ড করি। এসকাটনে গেলাম, তারপর উত্তরা আমরা একটা ব্রাঞ্চ করছিলাম, উত্তরাটা পরে ক্যারি ফরওয়ার্ড করতে পারি নাই, ওটা আমরা 3 বছর করছি, করে এই যে এখানে চলে আসলাম, সেটা হচ্ছে 2017-18। হ্যাঁ,
এখানে ধানমন্ডিটা আমরা মোটামুটি পার্মানেন্ট, রামপুরহাটটা পার্মানেন্ট। আর কোভিডের ইমিডিয়েট আগে থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি, সেটা এখন তুমি নিজেই আমার স্টুডেন্টরাও জয়েন করছো, আরও অনেকেই আছে। এটা এভরি থার্সডে হয়, স্কাইপ বেসড, ফুলি লাইভ, এবং এটা ব্যাকগ্রাউন্ডে তো ওয়েবসাইট থাকে, লেসনগুলো এখানে থাকে। এটা অনলাইন ইজ ওয়ে অ্যাডভান্সড। আমরা অনেক চেষ্টা করছি যেন অফলাইন আর অনলাইনের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে। তো এই মুহূর্তে আমরা গিটার নেভালাইজের ক্লাসে 55টা সিট হ্যান্ডেল করি, মানে মান্থলি 55 স্টুডেন্টস। আর আমাদের একটা ব্রাঞ্চ আমরা মাঝখানে শুরু করছিলাম, শুক্রবার সকালে আমি এখানে নিতাম, অর্থাৎ এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ কলাবাগান। বিকালে নিতে শুরু করেছিলাম আমরা বসুন্ধরা আবাসিকে, ফাঙ্কাডেলিকে। তো গত বছর সব কিছু প্রাইস হাইকের পরে, মানে যখন যুদ্ধটা শুরু হলো, ওটা আমরা পজে রাখছি, বাট এটা আবার শুরু হবে সামনে। আগামী 2-1 মাসের মধ্যেই আমরা ওই ব্রাঞ্চ আবার রিস্টার্ট করবো, কারণ ওখানে আমরা অনেক রিকোয়েস্ট পাই। সো ইয়েস, ভিশনটা আমার কাজ করছে। যে যেমন অনেস্টলি স্পিকিং সবচেয়ে ভালো লাগে একটা জিনিস কি জানো, মাঝে মাঝে স্টুডেন্টরা আমাকেও চিনে না, গিটার নেভালাইজ চিনে, যে শিখতে আসছি, জানে এখানে আসলে গিটার শেখা যাবে। প্লাস আমরা যেটা করি, আমাদের যারা ভালো স্টুডেন্টস, মানে পারফরমেন্স সবারই তো ভালো, যারা একটু ভোকাবুলারি বেটার, ডেলিভারি ভালো করতে পারে, ওদেরকে আমরা কো ইনস্ট্রাক্টর হিসেবে রাখি। সেটাতে হয় কি, আমরা ওদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেই এবং ওরাও আরও ট্রেইনড আপ হয়ে যায়। সো এই ব্রাঞ্চে যেমন একজন কো ইনস্ট্রাক্টর আছে, আর শনিবারে আমাদের বলতে পারো পার্মানেন্ট কো ইনস্ট্রাক্টর হয়ে গেছে আমাদের সিনিয়র স্টুডেন্ট রুহুল আমিন রনি ভাই। হ্যাঁ, সো হয়তো বসুন্ধরা তো এরকম হয়ে যাবে, আরও অনেকেই ছিল কো ইনস্ট্রাক্টর। কারণ একটা জেনারেশন বা একটা ব্যাচ চেঞ্জ হয়ে তার একটা ব্যাচ আসে। হ্যাঁ, ইটস নট লাইক ব্যাচ, মানে আমি বলতেছি জাস্ট টাইম ফ্রেমের মধ্যে। সো ডিফারেন্ট টাইম ডিফারেন্ট এটা, বাট এখানে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জগুলা বলা উচিত। গিটার শেখায় সার্ভাইভ করাটা ইটস ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ভিশন ফ্রম দ্য গ্রাউন্ড। মানে চ্যালেঞ্জের আগে আমি কেন প্রবলেমগুলো আমি তোমাকে বলি। আমার মতে গিটার শেখাইতে হইলে নিজের আগে কী শিখাবো এটা জানাটা জরুরি। আমার যে সব কিছু শিখাই ফেলতে হবে এমন কোনো কথা নেই। আমার রিকোয়েস্ট, যারা নতুন গিটার শেখানো শুরু করছেন বা করবেন, হ্যাঁ, আপনারা মনে করেন অল্প শেখান, যে আমি শুধু মেজর মাইনর কর্ড শেখাবো, কিন্তু একদম জেনে অতটুকুই শেখান। আপনি পরে পারেন না তো সমস্যা নেই, বাইরে কিন্তু এভাবে হয়। হ্যাঁ, রক স্কুল সার্টিফিকেশন, এমনকি বাইরে যত ইউএস বেস যেগুলো আছে, ওর কিন্তু এমন না যে সব কিছু শিখে ফেলতেছে, তা না। আর যতটুকু শেখানো সেটা প্রপারলি শেখানো, সিলেবাস ওয়াইজ শেখানো। সো এইটা এক নাম্বার, এইটা আমি মেনটেন করছি। আমাদের সিলেবাস ছিল এবং এটা আপডেট হয়ে থাকে। কিন্তু যেমন 2002-তে আমি যেই সিলেবাসে শিখাইছি, এখন কিন্তু সেই সিলেবাস 100% সেম নাই, কমছে বাড়ছে, টেকনিক চেঞ্জ হচ্ছে, টেকনিক অ্যাড হয়েছে বাড়ছে। জেনারেশনের সাথে এটাকে ম্যাচ করাইতে হয়, কারণ জেনারেশন ওয়াইজ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি ওয়াইজ মানুষের মানসিকতা চেঞ্জ হতেছে, এটা আমাকে অ্যাডাপ্ট করতে হয়। দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। প্লাস সেকেন্ড, যেটা আগে প্রবলেম হইতো এখন খুব কম হয়, 2012-11 আগে খুব শুনতাম বাসায় খুব সমস্যা করে, বাবা মা বকা দেয়। এখন না, উল্টা, এখন গার্ডিয়ানরাও নিয়ে আসে, যে যেমন আমরা আন্ডার-16 নেই না। হ্যাঁ, সেটা যে কারণে হবে, এটা আমাদের স্ট্র্যাটেজি। যদি না বাবা মা নিজে বলে, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, এবং এইখানে আরেকজনের নাম না বলে না, আমাদের বাচ্চু ভাই কিন্তু আমাকে মারাত্মক ইন্সপায়ার করছেন গিটার শেখার ব্যাপারে। হ্যাঁ, শ্রদ্ধেয় বাচ্চু ভাই আমাকে বলছেন যে তুই যে ধরে রাখছিস এই 15-16 সালে, আমরা তো একটা ইন্টারভিউ দিলাম 71-এ লাস্ট একসাথে, বাচ্চু ভাইয়ের সাথে আমার ওইটাই লাস্ট ইন্টারভিউ, যে ধরে রাখছিস দেখে তোর এটা টিকছে তোর প্ল্যানিং অনুযায়ী, এবং তুই যে আপডেটেড, তুই যে প্রতি বছর স্কিল আপডেট করস, তুই নিজেও যে নতুন নতুন জিনিস প্রতিদিন শিখোস, যেটা আমারও বদ অভ্যাস বা অভ্যাস তুমি জানো, এবং নতুন গান শোনা, মানে এই অভ্যাস আমাদের সবসময় ছিল আর কি, যে নতুন গান শুনতেই হবে, নতুন গান শুনতে হবে, নতুন জিনিস না শুনলে নতুন আইডিয়া আসবে না। হ্যাঁ, সো এইটা একটা ব্যাপার, সিলেবাস আপডেটেড থাকা, প্লাস দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে কোয়েশ্চেনটা আসে যে আমি যেটা বললাম, যে তুমি এভাবে চিন্তা করো, একটা স্কুল মানে এমনি মানে পড়াশোনা করার স্কুলের কথা বলতেছি, বা একটা ইউনিভার্সিটি, ওইখানে যেই সিস্টেমে চলে সেই সিস্টেম তো এখানে হবে না, ওখানে সেশন ওয়াইজ চলে, বাট ওইটার যে
ফ্রেমওয়ার্ক, যেমন অ্যাডমিশন একটা প্রসিডিউর আছে, পেমেন্ট একটা প্রসিডিউর আছে, অ্যাটেন্ডেন্স একটা প্রসিডিউর আছে, হ্যাঁ। তোমার জবাবদিহিতা থাকতে হবে স্টুডেন্টের কাছে ম্যানেজমেন্টের, বা টিচারের কাছে স্টুডেন্টের। ডেফিনেটলি। আর এটা তো ক্রিয়েটিভ, আমরা যেমন ইন্ডিভিজুয়াল ক্লাস নেই, এটা আমাদের একটা স্পেশালিটি। ইন্ডিভিজুয়াল ক্লাস নেই, সময় বেশি লাগে, কষ্ট হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা আমরা ধরতে পারি, বা ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ আমরা করতে পারি, এটা একটা বড় প্লাস পয়েন্ট। সো এইভাবে আমি এই দিক দিয়ে বলতে পারবো আমি সাকসেসফুল, এবং এটা ক্যারি ফরওয়ার্ড হবে ইনশাল্লাহ। তো দেখা যাক সামনে। আরেকটা জিনিস, যে আমরা তো করোনার জন্য এটা করতে পারি না, প্রতি বছর কিন্তু আমরা স্টুডেন্ট পারফরমেন্স সেশন করি। তো 2016 আমরা শুরু করছি, এটা হচ্ছে কি আমরা স্টুডেন্টদেরকে গ্রুমিং করাই, ইভেন এবিস রেডিওতে একবার প্রোগ্রামও করছি ওদের নিয়ে আমরা। বছরের শেষে আমরা একটা প্রোগ্রাম করি যেখানে ওরা যা পারে সেটাই বাজায়, ওটাই মজা লাগে, ওই যে ট্রেন আপ করা যে স্টেজের জন্য। সো আমরা ট্রাই করতেছি সিলেবাস আপডেটেড থাকা, রেগুলার রাখা ছেলেমেয়েদের যারা আসে স্টুডেন্টদেরকে, এবং এটাকে চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করা, মানে প্রফেশনাল ফিল্ডটা রাখা। সো দিস ইজ ওয়াই আই থিঙ্ক আই সার্ভাইভড অ্যাজ আ টিচার, ইফ ইউ সে, মানে মিউজিক ইনস্ট্রাক্টর বলো আর যেটাই বলো না। সাজ্জাদ, তোমার নতুন ব্র্যান্ড গ্রাউন্ড ফোর্স, যদি আমি ভুল না করে থাকি তাহলে যখন প্যান্ডেমিক সিচুয়েশন ছিল তখনই গ্রাউন্ড ফোর্সের কাজও হচ্ছিল, অ্যালবামও আসলো, অসাধারণ একটা অ্যালবাম গ্রাউন্ড ফোর্স আমাদেরকে উপহার দিল, একই সাথে বাংলা গান এবং সেই গানগুলির ইংরেজি গান। তো গ্রাউন্ড ফোর্স, আমার প্রথমে হলো যে গ্রাউন্ড ফোর্সে আমরা আমাদের মেটাল মেজেরই এক সময়ের গিটারিস্ট এবং ভোকালিস্ট জিয়া ভাইকে ভোকাল হিসেবে দেখলাম, মাইলসের তুর্য ভাই, তুমি আছো। তো আমার কথা হলো যে তোমরা, আমি যদি ভুল না করি আরেকবার বলতেছি এটা, যে তুমি তোমাদের ইয়েতেও বলেছো যে তোমাদের এই অ্যালবামটা গ্রাউন্ড ফোর্সের মূল্যটা ছিল আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্স এবং ইন্টারন্যাশনাল মার্কেট। তো সেই জায়গাটা তুমি কেন এটা ফিল করলা, এবং গ্রাউন্ড ফোর্সের সেই জায়গাতে আসলে সাকসেস কতটুকু? আচ্ছা, গ্রাউন্ড ফোর্সের অ্যাকচুয়ালি শুরুটা আসলে প্যান্ডেমিকের মধ্যেই, তা ঠিক না। আচ্ছা, আমি তুমি তো জানো যে আমি প্রডিউসার হিসেবে কাজ করি, অডিও প্রডিউসার হিসেবে কাজ করা শুরু হচ্ছে যে ডিলিমিনেশনের খাতিরে। এরপরে কিন্তু আমি এর বাইরেও বেশ কিছু অ্যালবাম প্রডিউস করছি, যেমন ওয়ারফেজের 7 অ্যালবাম কিন্তু আমার মিক্স মাস্টার করা, তারপরে আরও এরকম কিছু সিঙ্গেলস আছে, ব্যান্ডসের কাজ আছে। তো আমার একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম আমি রিলিজ করি 2015 সালে। ইয়েস, আমি সেটাতে আসছিলাম। এটা রিলেটিভ একটু বলি, ওটা তুমি আসা অসুবিধা নাই। আমার সাথে তো রাহির পরিচয় হচ্ছে দ্রিকের সুবাদে, দ্রিকে বেস বাই। তো রাহিকে আমি অ্যাপ্রোচ করছিলাম যে তুমি আমার ইনস্ট্রুমেন্টাল অ্যালবামে বাজাবে কিনা। তো মানে আমি সেম লাইন আপের, মানে ডিলুমিনেশন বা পরিচিত কাউকে ইনস্ট্রুমেন্টালে মানে রাখলে কেমন জানি হয় আর কি, জিনিসটা ইট ডাজন্ট লুক রাইট, তাহলে তো একই হলো আর কি। সো হি প্লেড। তো ওইটা করার পরে তখন তো ডিলুমিনেশন আস্তে আস্তে আমরা পজে যাবো প্ল্যান করতেছি 2015-16। দেখলাম যে রাহি কিন্তু কম্পোজার, তো আমিও কম্পোজার ও সং রাইটার। তো আমরা প্ল্যান করলাম আস্তে আস্তে যে আমাদের গানগুলো তখন কি নিয়ে কিছু করা যায় কিনা। ইটস নট লাইক যে আমরা কি করবো, আমরা তখন ওইটাও আর কি, ইটস নট লাইক অনেক প্ল্যান্ড। হ্যাঁ, তো আস্তে আস্তে বললাম যে চলো রাহি কী করি, এই গান আছে, কি করা যায়, প্রজেক্ট করবো না ব্যান্ড করবা। তো প্রথমে আমি বললো যে চলো প্রজেক্টই করি, দেখি তুর্য ভাই ফ্রি আছে কিনা। হ্যাঁ, তো অ্যাট দ্য সেম টাইম শুরুর দিকে এই কথাগুলো আসলে আমরা পাবলিকলি বলি নাই, যেহেতু এই প্রসঙ্গত এটা আসলো, সুফি ছিল প্রজেক্ট হিসেবে। হ্যাঁ, সুফিকে অ্যাপ্রোচ করলাম প্রজেক্ট হিসাবে। তো সুফি টাইম দিল, ও গান তোলা শুরু করলো। তখন আমাদের তুর্য ভাইয়ের সাথে একদিন আমি 17 সালে আমি রাহি কথাবার্তা বললাম, তুর্য ভাই এই প্ল্যান, আমরা ইংরেজি গান করবো এবার, মানে টার্গেটটাই হচ্ছে ইংলিশ। আর বাংলাদেশের মানচিত্রতে তো আমরা কাজ করছি উইথ ডিউ রেসপেক্ট, এর বাইরে যাওয়া যায় কিনা, প্রপার চ্যানেলিং, প্রপার রিলিজ, যেটা মানে আমাদের তো রিলিজটা আগে প্রপার হইতে হবে, যেটা বাংলাদেশের মিউজিশিয়ানরা সবাই অ্যাকসেপ্ট করবেন এবং বলে আসতেছে যে পাইরেসি ইস্যু, কপিরাইট ইস্যু, এটা আমরা ব্রেক থ্রু করতে পারি কিনা। হ্যাঁ, তো তুর্য ভাই খুবই পজিটিভলি এটা করলেন যে ঠিক আছে তুমি আগে লাইন আপ সেট করো, তারপর আমরা গানগুলো আমরা পাঠাও। তো গান আমি পাঠাই দিচ্ছি, উনি গানও পছন্দ করছে তখনই 17 সালেই। গ্রাউন্ড ফোর্সের যে গানগুলো, যেমন আজরায়েল তোমার ফেভারিট গান, তো এই গান, পৃথিবী গান, এগুলো ডেমো তখন করা ছিল। আমি করি কি, ওই যে যেহেতু আমি প্রডিউসার,
আমি ওই রাফ একটা প্রোগ্রামিং করে গিটারটা বাজে আমি নিজে ভয়েস দিয়ে রেডি করে রেখে দিই, মানে লিরিক লিখলে, কারণ আমি নিজে শুনতে চাই। তো সুফিকেও দিলাম, তো তুর্য ভাই ওয়াজ অন, রাহি ওয়াজ অন। তো সুফিকে নিয়ে প্র্যাকটিস করতে করতে তুর্য ভাই আবার বেশ কিছুদিন যে মাইজের ট্যুরে ছিলেন। বাই দ্যাট টাইম আমরা গেস্ট ড্রামার নিয়ে গানগুলো বাজানোর চেষ্টা করতেছিলাম। তো ইট ওয়াজ গোয়িং অন লাইক দ্যাট, যে কারণ গ্রাউন্ড ফোর্সের গানগুলো কিন্তু সহজ না। আমি একটা জিনিস ফ্র্যাঙ্কলি বলি, এটা কোনো প্রাইড বা ইয়ে না। ইফ ইউ স্পিক অ্যাবাউট মাই সং রাইটিং অ্যান্ড প্লেয়িংস, আমি তো গুনলে মোটামুটি 5টা বা 6টা ফুল অ্যালবাম হবে, ফুল লেন্থ অ্যালবাম হবে। গ্রাউন্ড ফোর্স ইজ দ্য টাফেস্ট অ্যালবাম, যেখানে বাজে দিকে আমার নিজের খবর হয়েছে। হ্যাঁ, সেটা পরে আসতেছি। তো ইট ওয়াজ আ ভেরি টাফ অ্যালবাম। ইট নিডেড আ লট অফ প্র্যাকটিস, সত্যি কথা। এবং মানে গ্রাউন্ড ফোর্সে পুরোনো গানও আছে, নতুন গানও আছে, আবার গান করতে করতে চেঞ্জও আছে, সেটা আসতেছি। তো এই 16, 17, 18 এইখানেই আমরা করতাম জ্যামিংটা। এখানে জানি না সুফি এসে, তো সুফি তখন অলরেডি আবার বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। বলে যে দোস্ত, আমি তো ইয়ে হয়ে গেলে এখন আমরা যেভাবে আগাইতেছি, এটা তো এত ভালো একটা প্রজেক্ট, ঝামেলা হয়ে যেতে পারে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই বললো যে তাহলে দোস্ত দেখ অন্য কেউ আছে কিনা। তো তখন আমি ওয়াজ থিঙ্কিং, আই ওয়াজ জাস্ট অ্যাপ্রোচড। আমি জাস্ট 19 সালের শেষে এই জিয়া বাইরে হঠাৎ করে মাথায় আসলো যে জিয়া ভাই তো ফ্রি। হ্যাঁ, এবং জিয়া ভাইয়ের সাথে আমার কখনো কাজ করার সুযোগ হয়নি, সামনাসামনি সবসময় দেখা হইতেছে, কথা হইতেছে। তো জিয়া ভাইকে অ্যাপ্রোচ করলাম। জিয়া ভাই বললো যে ঠিক আছে, আমি দেখি, আমি তো কখনো গিটার ছাড়া গান করি নাই, আমি পারি কিনা। আমি যে আপনার গিটার বাজাইতেই হবে না। গিটারিস্ট তখন অলরেডি 2 জন। রিফাতকে বললাম, রিফাত ইজ মাই এক্স স্টুডেন্ট, মানে ও তো আর্টসেলে বেশ কিছুদিন গেস্ট হিসেবে বাজিয়েছে। রিফাতকে বললাম। তো 19 সালে আমরা মোটামুটি লাইন আপ সেট, আমি তুর্য ভাই, জিয়া ভাই, রিফাত, রাহি। কিন্তু শুরু হয়ে গেল প্যান্ডেমিক। তো তখন প্যান্ডেমিকের মধ্যেই আমরা 20 সাল না 19 সাল, সরি, প্যান্ডেমিকের আগে আমরা রেকর্ডিংয়ের প্রিপারেশন নিতে থাকলাম। অ্যাট দ্য সেম টাইম আমি আমার প্রডিউসার হিসাবে স্কিলের পাশাপাশি আমি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়াশোনা করতেছিলাম 16 সাল থেকে, যে প্রপার ডিস্ট্রিবিউশন, ইন্টারন্যাশনাল কপিরাইট এবং বাইরের যেই ওয়ার্ল্ড আর কি, মানে দ্য হোল ওয়ার্ল্ড, ইফ ইউ টক অ্যাবাউট হোল ওয়ার্ল্ড বলতে কিন্তু আফ্রিকাও বোঝায়। হ্যাঁ, এরকম অনেক দেশ আছে যেখানে হয়তো ইংলিশ ছাড়া, ইংলিশও হয়তো বোঝে না। এভাবে কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, আই কেম টু লার্ন দ্যাট, এবং ওটা পরে আসতেছি। তো 19 সালে আমরা প্ল্যান করলাম। চর্যাভাবে বললো যে একবারে প্যান্ডেমিক শুরু হয়ে যাইতেছে, তখন প্যান্ডেমিক অলরেডি স্টার্টেড, আমরা একটা গান আগে রেকর্ড করি, রিস্ক নিয়ে যা আছে কপালে। তখন করোনা একদম হাই টাইম। তো রাহির বাসায় ড্রাম সেট আপ করছে বসুন্ধরা, বুঝছো, ওইটা ওই ডেমো দিয়ে আমরা কিন্তু সবাই সবার বাসায়, ওইখানে সাইফ ড্রিকের ভোকালিস্ট, সাইফ আবার রেকর্ড করতে বলে, রাই বললো তুই রেকর্ড কর, সবাই আমি ওই রুমে যাইতেছি, তোর জোয়ানে রেকর্ড কর। আমি ট্র্যাক পাঠাই দিছি, তোর জোয়া বাজাইলো। পরে তো আমরা ওইটা 20 সালে ছাড়লাম, আজরাইলটা ফুল রেকর্ড করে। জিয়া ভাই কিন্তু ভোকাল রেকর্ড করছে একলা, ওই সাউন্ড বাস আমি সব আমার নিজের বাসার স্টুডিওতে একলা। মানে ইট ওয়াজ টাফ, বাট আজরাইলের সিঙ্গেল যখন বেরোলো 2 ভার্সন, টার্গেট কিন্তু 2টাই। ও প্রথম প্ল্যান ছিল ইংলিশ, পরে আমরা প্ল্যান করলাম না, লেটস টেক দ্য চ্যালেঞ্জ, যে বাইরেও দেখি, বাংলাদেশে কথা, আমাদের যেহেতু মাতৃভূমি বাংলাদেশ, চেষ্টা করে দেখি যেটা আগে হয় না, হয় কিনা। হয়তো আগে হয়েছে সিঙ্গেল হিসেবে, হয়েছে অ্যালবাম হিসেবে। তো আজরাইল তো তুমি জানো, এটা ইট ওয়াজ অ্যাকসেপ্টেড ভেরি ওয়েল, তখন ফুল প্যান্ডেমিক চলে। তখন আমরা ডেট টার্গেট করলাম যে 21 সালে আমরা অ্যালবাম রিলিজ করবোই, এবং এটা 2 ভলিউম, বাংলা ইংলিশ 3 ভলিউম, সরি, এবং ইনস্ট্রুমেন্টাল ভার্সন থাকবে, কনসেপ্ট অ্যালবাম হবে। আমরা তখন ধুমায় রেকর্ডিং শুরু করলাম, সেটা হচ্ছে 21 সাল থেকে, এই লকডাউনের মধ্যে। তখন রাহির বাসায় আমি ফুল সেট আপ করলাম, ওই রিস্ক নিয়েই, তোর জোয়াইকে পিক আপ করে ভাই চলেন মাস্ক টাস্ক পাইন্দা। তো ওই যে আগে ডেমো দিয়ে তুলে ফেলতো, আর গিয়ে আমি গিটার নিয়ে যেতাম যদি কোনো ইয়ে থাকতো। তো দ্য রেকর্ডিং এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ডিফিকাল্ট, টু বি অনেস্ট, ভেরি ডিফিকাল্ট ইন দ্য সেন্স, একে তো করোনা, যদি কারো কিছু হয় কিন্তু জীবন ঝুঁকি। হ্যাঁ, সবার বাসায় বৃদ্ধ মা আছে, বাবা আছে, বাচ্চা আছে, যাই হোক। তো ড্রামস খুব তাড়াতাড়ি রেকর্ড হয়েছে। তুর্য ভাইয়ের স্কিল ওয়াজ ফ্যান্টাস্টিক, এবং উনি এত ইনভলভড হয়ে গেছিল, মানে একটা মানুষের মানে জনরা থেকে, ওনার ভিতর থেকে যেই জিনিসটা বেরোয় আসছে তুর্য ভাই থেকে, আই ওয়াজ মানে অ্যামেজড।
হ্যাঁ, এটা তো সবাই শুনছেই। যাই হোক, রেকর্ডিং করতে করতেই তুর্য ভাই বললাম, তুর্য ভাই এবার কিন্তু রিলিজ কিন্তু টার্গেট করতে হইব যে জিয়া ভাইও একমত, সবাই একমত হলাম যে আমাদের টার্গেট কিন্তু উই ডোন্ট নিড a lot of listeners in Bangladesh, but we need at least 100 listeners in 100 countries. তখন আমি বললাম যে এই প্ল্যান আমি দেখাইলাম যে হাউ টু ডিস্ট্রিবিউট অ্যান্ড রিলিজ, যেটা এইখানে বইলা শেষ করা সম্ভব না, ইটস এ বিগ প্রসিডিউর। এভাবে করলে, এবং উই নিড আ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অর পিয়ার যে আমাদের করবে। যখন আমরা অলরেডি মিক্স মাস্টার শুরু করছি অ্যালবামটা, আমরা কিন্তু যেটা করছি আগে মিউজিক পার্টস করে ফেলছি, ওটা একটা বেসিক স্ট্রাকচার আমি মিক্স মাস্টার করে ফেলছি, ফেলছি। ভোকালসগুলো আমরা এখানে করছি। যখন ভোকালস ইংলিশগুলো হয়ে গেল, তখন আমি এইভাবে আমরা আগানো শুরু করলাম। এবং আমাদের ইন্টারন্যাশনাল পিয়ার এখন পর্যন্ত হচ্ছে মেটাল ডিভাস্টেশন, বেসড অন ইউএসএ। অ্যালবাম রিলিজের পরে 7 দিনের থেকে ওরা প্রমোশন শুরু করছে। এবং তুমি যদি জাস্ট আউটসে দিস ওয়ে গুগলে সার্চ করো, তুমি মিনিমাম 100টা আর্টিকেল পাবা যারা আমাদের চিনে না। আমি অন্য একটা এক্সাম্পল দেবো, ইতালির একটা ওয়েবসাইট ব্লগ আছে, মানে মিউজিক নিয়ে যারা লেখে, ওখানে লেখছে যে আমরা কোনোদিন বাংলাদেশের নাম শুনি নাই, কিন্তু দিস ব্যান্ড এই এবং দে লাভ দ্য সং। এবং আমাদের এই আর্টিকেলগুলো মানে ওয়াজ লাইক উই কেম টু নো হোয়াট উই আর কেপেবল অফ। সত্যি কথা, ইট গেভ আস কনফিডেন্স যে ওকে, মানে হ্যাঁ আমরা 10-এ 10 স্কোর পাই নাই, বাট 10-এ 7-8 পাইছি। যেমন সবচেয়ে বড় যদি বলো এগুলোর মধ্যে থেকে আমরা যতগুলো পাইছি, আমার মাথায় এই মুহূর্তে যেটা আসছে মেটাল ডাইজেস্ট, দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট। ওরা প্রথমে করলো, দে গেভ 7 out of 10 and with detailed concept album। ওরা তো খুব অ্যানালাইসিস করে পরে কি গল্প দিয়ে আমরা করছি, কি চ্যালেঞ্জেস, এরকম একটা জায়গা থেকে আসছি আমরা। তারপরে আরেকটা ইন্টারভিউ হইলো, সেটাও বাইরের। এগুলো আমাদের সব কিছু আসলে অ্যাকচুয়ালি গুগলে সার্চ করলে গ্রাউন্ড ড্যাশ ফোর্স ব্যান্ড দিই ধাপ আসতে থাকবে। সো উই ওয়ান্টেড দিস নাম্বার 1, যে উই ওয়ান্ট টু সি যে আমরা যে দেশে থেকে, যেমন লাইক ফিনিশ ব্যান্ডগুলো কী হবে, আমরা বাংলাদেশের থেকে ইংলিশ গান করে অডিয়েন্স এবং প্রেসের ফিডব্যাক বাইরে থেকে নিতে পারি কিনা, তাইলে কি আমরা উই ক্যান স্কোপ ইনটু দ্য প্রপার প্লেসেস যেটা আমাদের ওপেন আছে। সেকেন্ডলি হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের কপিরাইট হচ্ছে ইন্টারন্যাশনাল। তুমি যে কোনো ওয়েবসাইটে দিবা, ইট উইল বি ক্লেইমড, মানে ক্লেইম করে ওটা নামাই দিবে, ঠিক আছে, মানে কপিরাইটের কোনো ঝামেলা নাই। তবে আমাদের গান কোথা থেকে ডাউনলোড করতে পারো না, কোনো ওয়েবসাইটে নাই, পাবা না। হ্যাঁ, সো ইফ ইউ সে লাইক দ্যাট, হ্যাঁ গ্রাউন্ড ফোর্স হ্যাজ ডান ইট। তার মানে এই না যে আমরা অনেক পপুলার হয়ে গেছি, বাট আমাদের এইমটা ছিল, এই যে আমার কাছে তো রিপোর্ট আছে, মানে উই হ্যাভ অল ডিজিটাল রিপোর্টস। আমাদের আফ্রিকাতে লিসনার আছে, আমাদের তানিজিয়াতে লিসনার আছে, এমন অনেক দেশের নাম আছে যেগুলো আমরা হয়তো মানে মুখস্থ না আমাদের। পৃথিবীর সব জায়গায় গ্রাউন্ড ফোর্সের গান একবার হইলো প্লে হয়েছে, বা 2বার হইলো প্লে হয়েছে, বা হচ্ছে প্রতিদিন 1-2বার প্লে হচ্ছে। সেটা কিন্তু মানে ইংলিশ বেসড, ল্যাঙ্গুয়েজ বেসড, ইউকে ইউএস বাদ দিলাম, হ্যাঁ আফ্রিকান রিজন, হ্যাঁ উরুগুয়ে তো ইভেন আমাদের লিসনার আছে, ইন্ডিয়াতেও লিসনার আছে। সো এইটা একটা অ্যাচিভমেন্ট আর কি। আচ্ছা, তো এইখানে একটা মানে আমার কাছে মনে হয় যে খুব রিলেভেন্ট প্রশ্ন এটা হয়ে যায়, যেটা হচ্ছে গ্রাউন্ড ফোর্সের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লাইভ কনসার্ট দেখি নাই বাংলাদেশে, এখনো আমরা দেখি নাই। তো তোমাদের কি মানে লাইভ করার কি কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, আমি তো বলি এখানে আমরা তো পুরো অ্যালবামটা করলাম হচ্ছে 2021-এর অক্টোবরে রিলিজ করলাম, আগস্টে রিলিজ করলাম। তখন প্যান্ডেমিক ছিল, সো আমরা সবাই বাসায় ছিলাম। তখন কিন্তু একটা ফেজ গেছে যখন সবাই ফ্রি টু কিপ আওয়ারসেলস সেফ। এরপরে যেমন জিয়া ভাইয়ের একটা জব চেঞ্জ হয়েছে, তুর্য ভাইয়ের মাইজের আবার অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তার মানে এই না যে হি ইজ নট ইনটু গ্রাউন্ড ফোর্স, নট লাইক দ্যাট। রাহির আবার একটা বিজনেস ফেজ চেঞ্জ হয়েছে, হি গট ম্যারিড। হ্যাঁ, আই এম ওকে, কারণ এখানে আমি আর রিফাত যেমন উই আর অনলি মিউজিক এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আমরা প্ল্যান করছিলাম যেটা আমাদের কিন্তু 2021-এ উই হ্যাড অফার্স টু ডু শোজ ইন গ্রিস, ব্রাজিল, ইউএসএ, বাট তখন হচ্ছে বাইরে যাওয়া আসা বন্ধ।
আর গেলেও অনেক রিস্ক নিয়ে যাওয়া আসা করতে হতো, অনেক ফর্মালিটিস। তো এই ফেজটা থেকে বেরোতে এই যে বাকি 3 জনের যে প্যান্ডেমিক থেকে বেরোয় আবার রেগুলার লাইফে ব্যাক করা, এই ফেজটার মধ্যে গ্রাউন্ড ফোর্স পড়ছে। হ্যাঁ, তো আমাদের প্ল্যানে ছিল বাংলাদেশে একটা সোলো শো দিয়ে শুরু করে, এবং আমরা কথাও বলে ফেলছিলাম, বাট উই কেপ্ট ইট ইন আ পজ। একদম ওই রকম অ্যাম্বিয়েন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, স্টোরি চলবে। হ্যাঁ, এটা আমাদের প্ল্যানিংয়ে আছে। হ্যাঁ, শো দেশেও হবে, বাইরে হবে, সব দিকে হবে। এখন আমরা যেটা করতেছি বা করতে হবে, এখন সবাই একটু সেটেল ডাউন করছে, আমরা আবার পুরো জিনিসটাকে প্র্যাকটিস আনবো। আমাদের একটা প্ল্যান আছে, হয়তো সামনে আমরা একটা সিঙ্গেল দিয়ে পুরো জিনিসটাকে রিফ্লাশ করব। হ্যাঁ, এখানে আমাদের জানি আমাদের অনেক অডিয়েন্স আছে, গ্রাউন্ড ফোর্সের অনেক, মানে কি লক্ষ লক্ষ নাই, কিন্তু বাংলাদেশে অনেক গুডউইল ওয়েল উইশার্স আছে আমাদের। একটা জিনিস কি, তখন কিন্তু সবাই আমরা বাসায় ছিলাম, ওটা থেকে আরেকটা লাইফের আবার রিটার্ন করছি। সো সবাই সময় লাগছে জিনিসটাকে হজম করতে বা অ্যাডাপ্ট করতে। এইটাই নিয়ম, প্যান্ডামিক অ্যাডাপ্ট করতে কিন্তু আমাদের সময় লাগছে। যে আটকা থাকতে হবে, ওরে বাবা কতদিন জানি না। সো পুরা ব্যান্ডের যদি 5 জন মেম্বার হয়, তাহলে কিন্তু আমাদের 5 জনেরও ম্যাচ করতে ওই প্যান্ডামিকে 3 বছর 2 বছর, এখানে 1 বছর লাগবেই। সো এখন উই আর প্ল্যানিং যে জিয়াবার সাথে আমি অলরেডি কিন্তু এই বছর আমরা বসছি, আমরা কিন্তু মানে তাই না যে থেমে আসি, উই আর রাইটিং সংস। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর ওই জিনিসগুলো আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই আছে। আমরা প্র্যাকটিস আবার পুরোপুরি শুরু করতে চাচ্ছি সামনেই, এবং এর মধ্যে হয়তো নেক্সট ইয়ার শুরুতে আমরা ট্রাই করবো একটা সিঙ্গেল দিয়ে আবার ইয়ে করার, ওটা ইংলিশ বাংলা হোক যেটা হোক, এটা প্ল্যানিং করতেছি। তো আই হোপ উইল বি প্রিটি মাচ রেগুলার ইন লাইফ, সেটা দেশে বিদেশে যেটা, মানে আমরা সেটা চাই যে গ্রাউন্ড ফোর্সের। হ্যাঁ, অ্যাবসলিউটলি গ্রাউন্ড ফোর্স কিন্তু ইটস নট লাইক আ প্রজেক্ট, আমি ক্লিয়ারলি যেটা বলতে চাই, বা প্যান্ডামিক প্রজেক্ট তা না, কিন্তু উই আর গোনা ডু ইট। এবং আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই, গ্রাউন্ড ফোর্স ইজ মাই লাস্ট ব্যান্ড, কারণ আই হ্যাভ হ্যাড এনাফ। বুঝছো, তুমি যেটা বললাম না যে অনেক জায়গায় বাজাইছি, বিকজ আলটিমেটলি আমি অন মাই 40s নাও। তুমি এবার যদি চিন্তা করো, আমি যা শিখতে চাইছিলাম বা অ্যাডাপ্ট করতে চাইছিলাম, আমি অ্যাডাপ্ট করছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং গ্রাউন্ড ফোর্সে আমি পার্সোনালি আমার বেস্টটা দিছি, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে বলো, সং রাইটার হিসেবে বলো, সবাই সবার বেস্টটা দিছে। হ্যাঁ, জিয়া বাইট তো টোটালি এভরিবডি সেড ও মাই গুডনেস, উনি তো মেগা, হাউ ডিড হি কাম আপ উইথ দিস। হ্যাঁ, তুর্য ভাই তো টোটালি ডিফারেন্ট জনরা, মাইলস হ্যাজ আ ডিফারেন্ট জনরা, গ্রাউন্ড ফোর্স হ্যাজ আ ডিফারেন্ট জনরা। সো ইয়েস, উই আর গোনা ডু ইট ফর শিওর। এটা হয়তো ফর দ্য টাইমিং মনে হচ্ছে অনেক কোয়েশ্চেন, বাট নো, গ্রাউন্ড ফোর্স উইল কন্টিনিউ অ্যাবসলিউটলি। সাজ্জাদ, আমি একটু এবার একটু ডিফারেন্ট টপিকে আসি। সেটা হইতেছে যে তোমার যদি দেশে এবং দেশের বাইরে ফেভারিট গিটারিস্ট কারা যদি বলো, তাহলে কি বলবা? বলো। দ্যাটস আ ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি তো, তুমি জানো, মানে দ্যাটস মাই জব। আই নো মানে আমি তো ব্যান্ড হিসাবে গান শুনি। সো ব্যান্ড হিসাবে ফেভারিট গিটারিস্ট আসে আর কি, যদি বলো। যেমন আগের হিসাবে তুমি নামগুলো শুরুতে বলছো, আই কেম টু লার্ন আ লট ফ্রম প্রাইমারি আয়রন মেইডেনস। হ্যাঁ, মানে আয়রন মেইডেনের থেকে শুরু আমার, অ্যাবসলিউটলি আয়রন মেইডেন, ডেভ মারি, অ্যাবসলিউটলি এভরি ওয়ান অফ দেম, ডেভ মারি বলো তুমি, ইভেন স্টিভ হ্যারিস, ফর হিজ সং রাইটিং। আমি নিজে সং রাইটার। হ্যাঁ, মানে বেসিস্ট হয়ে এত ভ্যাস্ট সং রাইটার। তারপরে অ্যাড্রিয়ান স্মিথ, আয়রন মেইডেনের, অ্যাবসলিউটলি টমি আইওমি, because of his playing and riffs and songwriting as well. আগের থেকে যদি বলে আসি, ডকেন, absolutely George Lynch, Van Halen, Eddie Van Halen. I have a big influence of all these 2 guitar players basically, Van Halen and তোমার George Lynch. If you speak about legato and tapping, এসব জিনিসপত্র আমি ওগুলো ছোটবেলায় শিখছি, তো ওগুলো আমার মধ্যে রয়ে গেছে। আমার আরেকটা ফেভারিট ব্যান্ডের নাম বলতে ভুলে গেছি, প্যান্টেরা। হ্যাঁ, so I learned a lot from Pantera. First era of Pantera, first 3 albums were great. Slayer,
স্লেয়ার। I learned a lot from Slayer. আমাকে ওই যে শাওন ভাইয়ের কথা বলছিলাম না শুরুতে, শাওন ভাইকে একদিন দেখাইছিলাম আই লাভ স্যাট্রিনি, তো উনি আমাকে বলছিল তুমি স্লেয়ারও বাজাবে স্যাট্রিনি বাজাবে, তোমার তো মিক্সড আপ করলে, তখনও সং রাইটিং মাত্র শুরু, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং। সো মিক্সচার অফ মেলোডিয়ান নিয়ে, তারপরে রিচি ব্ল্যাকমোর, হ্যাঁ, দিস গাই হ্যাজ আ বিগ এফেক্ট অন মি, মানে ইম্প্যাক্ট অন মি, কারণ আমার ওই জীবনের প্রথম দিকের গানগুলোই তো ডিপ পার্পলের। ইভেন ডিপ পার্পলের অনেক গানই আমরা লাইভেও বাজাইছি, তুমি নিজেদের জন্য মেটাল মেজের আমলেও বাজাইছি, এবার ডিইলুমিনেশনও বাজাইছি, পারফেক্ট স্ট্রেঞ্জার্স আমরা ডিইলুমিনেশনও বাজাইছি লাইভে, হ্যাঁ। এরপরের জেনারেশনে যদি আসি তাইলে মাইকেল রোমিও, অ্যাবসলিউটলি, সিম্ফনি এক্স এর মাইকেল রোমিও, হ্যাঁ, মানে ব্যান্ড ভয়েস সিম্ফনি এক্স। এরপরে ব্যান্ড ভয়েস যদি আসি, আমার খুব মানে যদিও এটা নতুন ব্যান্ড না, স্ট্র্যাটোভ্যারিয়াসে তো গিটারিস্ট অনেকবার চেঞ্জ হয়েছে, বাট ইভেন দ্য নিউ গিটার প্লেয়ার, লাস্ট অ্যালবাম সারভাইভ, অ্যাবসলিউটলি স্টানিং অ্যালবাম, এবং আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তারপরে এখন সাবাটনের গিটার ওয়ার্কস ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। একসময় ফ্রেডম্যানও খুব ইনফ্লুয়েন্স ছিলাম আমি, বাট জনরা ওয়াইজ আই এম আ বিট ডিফারেন্ট। সো ওই অ্যারাইভাল অ্যান্ড ওই অ্যালবাম সেন্সেসের পরে আমি ওর সাথে মানে ওর ইয়েগুলো আমি নিতে পারি নাই, মানে জাস্ট ওই যেটা বললাম না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কি, বা সিমিলার না। এরপরে আসতেছে তোমার রয়জি, ডু ইউ নো অ্যাবাউট ইট? রয়জি হচ্ছে ব্রুস ডিকিনসনের কয়েকটা অ্যালবাম প্রোডিউস করছে, হ্যাঁ, হি ইজ আ প্রোডিউসার অ্যান্ড গিটারিস্ট। Even Halford's album also, Judas Priest. Judas Priest, every guitar player মানে has a big influence on me and songwriting. তুমি হয়তো এগুলা গ্রাউন্ড ফোর্সে কিছু কিছু পাবা। আর এরপরে যদি আসি, lot of people ask me about Dream Theater. I'm not a big fan of Dream Theater, but I love their few albums like Metropolis Part 2 পর্যন্ত, হ্যাঁ। আবার এটাও বলা উচিত যেমন অনেকে বলে যে পিঙ্ক ফ্লয়েড, আমি কি পিঙ্ক ফ্লয়েড সত্যি সত্যি বুঝি না, আমার হয়তো এখনও ওই মানে ম্যাচুরিটি বা এক্সপিরিয়েন্সটা আসে নাই পিঙ্ক ফ্লয়েড বুঝার, বাট ডেফিনেটলি দে হ্যাভ লটস অফ গ্রেট সংস যেগুলো আমি বুঝি, হ্যাঁ। স্যাট্রেনি একটা এর আগে আমার প্রদেশ, সেটা হচ্ছে মেটাল মেজের সময় 95 থেকে 99 আই লার্নড আ লট অফ থিংস ফ্রম হিম। ইভেন আমার প্যাডেল বোর্ড মানে আই সেড হিম আপ ফলোয়িং হিম আর কি। আর আরেকটা ব্যান্ড আমার খুব পছন্দ, ফায়ারউইন্ড, Gazji is fabulous. He's also Blackstar endorsed artist. So European যতগুলো ব্যান্ড তুমি আমরা এখন শুনতেছি, all of the guitar players are great, and you could say my favorite আর কি। আর যদি দেশে বললে অবশ্যই পুরনো থেকে আসতে হবে, আসো বাচু ভাই, লাউ ভাই, অ্যাবসলিউটলি ওই জেনারেশনের, কমল ভাইয়ের তো আসেনি। তারপরে লাকি আকন্দের সময়, ওই সময়ের ওনারা যাদের কাছ থেকে মানে আমরা ওই কর্ড মানে ওনাদের গান শুনে শিখছি আর কি, সত্যি কথা, হ্যাঁ, দে আর মাই ফেভারিটস। আর আরেকজন মানুষের গিটার ওয়ার্ক আমার খুব ভালো লাগে, জেমস ভাই। যদিও জেমস ভাই এখন লাইভে খুব কম বাজান, জেমস ভাই অ্যালবামে তো এখন না, তখন মানে ফিলিংসের সময় থেকে মানে যতটুকু বাজাইছে, যা বাজাইছেন উনি, মানে ফিলিংসের নগরবাউল অ্যালবামে যা বাজাইছে, ওরে বাবা, মানে ওটা ভাবাই যায় না। হ্যাঁ, নগরবাউলের অ্যালবাম তো আমরাও লাইভে বাজাইতাম, ওরে মান্নান মেহেদিদাস বললাম তো আমরা প্র্যাকটিস করতাম, ওইখানে জেমস ভাইয়ের অনেক কাজ, হ্যাঁ। মানে হি ডাজন্ট প্লে, জেমস ভাই হচ্ছে ওনার কনসেপ্টটা ওইটা, উনি যখন বাজায় উড়ায় ফেলবে, হ্যাঁ, মানে হি নোজ আ লট অফ থিংস। I have lots of respect for him. ওনার সাথে দেখা হয় সত্যি কথা অনেকদিন পর, কিন্তু যখন তো হয় সাজ্জাদ ভালো আছো, জি ভাই ভালো আছি, পাগম ভাই যদি দেখেন ভিডিও। আচ্ছা, আর যদি বলি যে এই তোমার পরেও তো আরো আমি মনে করি যে এখন দুইটা জেনারেশন, মানে অ্যাবসলিউটলি মানে মিউজিশিয়ানদের, সেইখানে কোনো ভালো গিটারিস্ট তোমার মনে হয় কাদেরকে? যে আমার জেনারেশন থেকে তো ফয়সাল ভাই অবশ্যই ফেভারিট আছে, ওটা বলে আসি। তারপরে এরশাদ ওয়াজ ডুইং গ্রেট অ্যাজ ওয়েল। তারপরে আমাদের সময় ব্ল্যাকের সবাই, ক্রিপ্টিক ফিটের দুজনই, সারফরাজ ভাই আর ভাই তো মানে দুর্দান্ত, কিছু বলার নাই, দে হ্যাড গ্রেট কম্বিনেশনস। এরপরে মেকানিক্সের সবাই, আচ্ছা, হ্যাঁ, মেকানিক্সে তো মানে দে আর ডুইং গ্রেট অন গিটার্স। আমি তো যেটা বললাম ব্যান্ড ওয়াইজ আমি পছন্দ করি।
সো ফার। আর নতুন অনেকগুলো ব্যান্ডই ভালো করতেছে, বাট দেয়ার ইজ এ বাট, গিটার ওয়ার্কস ভালো হলেই যে ব্যান্ড ভালো হবে এটা আমার জাস্ট বলার ক্ষেত্রে বলা তা না। আমার মনে হয় ইফ ইউ আস্ক মি দ্যাট ওয়ে, যে আমাদের মনে হয় কম্পোজিশন ওয়াইজ আগে চিন্তা করার সময় হয়েছে। এই মানে 2020 বা 2015 থেকে যদি চিন্তা করো যে আমরা কোথায় যাচ্ছি, এটা মনে একটু আমাদের ভিশনটা মনে হয় নড়ে যাচ্ছে, আই গেস। আচ্ছা, গুড পয়েন্ট। আর সাজ্জাদ আরেফিন মানে মেটালিক একটা ব্যাপার, এরকম একটা ইয়ে কিন্তু আছে, মানে সাজ্জাদ মেটাল ছাড়া কিছু বুঝে না, এরকম একটা ইয়ে কিন্তু আমরাও ইয়ে করি। তো তুমি কি এর সাথে মানে একমত কিনা যে আসলে হ্যাঁ আমি আসলে সবসময় মেটাল মিউজিকটাই করতে চাই, অন্য কিছু অত গুরুত্ব দেই না? If you speak about songwriting and playing, absolutely right. Yeah. But if you speak about my teaching category, no. আমার গিটার কোর্সের প্ল্যানিংটা হচ্ছে টোটালি ভ্যাস্ট, তুমি যে কোনো জনরায় যেতে পারবা। হ্যাঁ, তারপরে যেমন আমি ওই জায়গাটাতে যাচ্ছি না, আমি বলতেছি যে না, ওইটা রিলেটিভ। হ্যাঁ, ওইটা রিলেটিভ, আমি একটু বলি। তারপর যেমন আমি মাঝে মাঝে শুনি, ক্রিস ডিবার্গও শুনি, আচ্ছা, মানে শোনার জন্য। হ্যাঁ, I learned a lot of things from these guys. হ্যাঁ, আবার যেমন মানে if you go to like কান্ট্রিসাইডেরও কিন্তু অনেক সুপার আর্টিস্ট আছে। Yeah, definitely. সো হ্যাঁ, লিসনার হিসাবে আমি হয়তো লেস ডাইভার্স, মোর ইন্ট্রুমেন্টাল, বাট আই লিসেন টু ডিফারেন্ট জনরাস, বাট একটু কম, ইটস ট্রু। বাট ইফ ইউ স্পিক অ্যাবাউট সং রাইটিং, ইয়েস, মেটাল ইজ মাই লাইফ, অ্যাবসলিউটলি। ওকে, ফাইন। আর মানে এখানে আমি বলে শেষ করি যে আমার থিওরি হচ্ছে আমি যেটা ভালো পারি আমি ওইটাই করবো। ওই যে বললাম না, যেটা বেস্ট পারি আমি সেটাই করবো, ওটার বাইরে আমার রিজন না। আমি অনেস্টলি স্পিকিং আমি ভার্সেটাইল না, এটা আমি অনেক আগে অন্যান্য ইন্টারভিউতে বলছি। আমি কিন্তু ভার্সেটাইল গিটার প্লেয়ার না, আই এম গুড হোয়াট আই প্লে। আচ্ছা, সত্যি কথা। যেমন তুমি যদি আমাকে বলো যে লাইভ ভিডিও জ্যামিং করতে, মানে আই উইল সে নো, আই উইল নট ডু ইট। হ্যাঁ, আমি জ্যামিং করবো প্রি কম্পোজড, আমার জায়গা ঠিক করে দেবো, আমাকে দিয়ে দেবে। যেমন যে অনিত কিছুদিন আগে একটা কোলাবোরেশন করলো, দ্যাটস অল রাইট, ইটস কম্পোজড, আই মেড ইট, আই রেকর্ডেড ইট। হ্যাঁ, সিমিলার কনসেপ্ট ইউ উইল ফাইন্ড ইন লাইক ইফ ইউ টক অ্যাবাউট ড্রিম থিয়েটার, প্যাট্রুসি কিন্তু কখনো লাইভে ইজ নট গোয়িং এনিওয়ার এলস। What he records, he plays symphony, so similar. Exactly. So I'm like that, okay. I'm a made up tight guitar player, if you want to say. And I'm versatile না, honestly speaking. আমি হতেও চাই না, আমার সাইকোলজিটাই এরকম। আচ্ছা, মানে দুইটার দুই রকম ইয়ে আছে, মানে কি বলে চাহিদা আছে, বাট আমার স্টাইলটা এইটা, সেট মেনু। কিন্তু তার মানে কি, ধরো তুমি, তার মানে তো এরকম না যে তুমি ধরো মেটাল মেজের সময় প্রশ্নে যেরকম বাজাইছো আর এখন যেটা বাজাইছো সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। হ্যাঁ, সেটাও রক ছিল, এইটা আবার সিম্ফনিক মেটাল হয়েছে। সো এই জার্নিটা তো ডিফারেন্টই ছিল, এই জার্নিটা তো তোমাকে মানে শিখে তুমি তৈরি করে একটা জায়গাতে আসছো। মানে তোমাকে আমি একটু আরেকটু হেল্প করি। তুমি যদি আমাকে বলো যে প্রশ্নর মতো আরেকটা গান বানাইতে, আমি হয়তো পারবো, ভালো মতোই পারবো, সেটাও পসিবল। আবার এখন আমি যেটা করি সেটাও পসিবল। আবার যেটা পসিবল না, আমি গ্রাউন্ড ফোর্সের নেক্সট অ্যালবাম বা আমার ইনস্ট্রুমেন্টাল নেক্সট কি করবো, এটা আমি তোমার এখন বলতে পারবো না, কারণ দ্যাট ইজ স্টিল দ্য ফিউচার। যেমন আমি কিন্তু এখন চিন্তা করতেছি আবার একটু অন্যদিকে যাবো। আমার হয় কি, এটা আমার একটা ব্যারাম আছে, যেটা বাংলায় বললে, যে আই ডোন্ট লাইক প্লেয়িং সেম প্রোগ্রেশনস অন দ্য নেক্সট সং। মনে করো এফ জি এ মাইনর, জাস্ট মিউজিশিয়ানের ভাষায় বলতেছি, বা একই রাস্তা দিয়ে আমি বাসা থেকে বাইরে ওই রাস্তায় আমি ব্যাক করবো না। এটা হচ্ছে আমার কম্পোজিশনের স্টাইল, মানে এটা আমার ফিলোসফি অফ মেকিং মিউজিক। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার। তো এই জন্য প্রশ্নের সাথে এখনকার কোনো মিল নাই গ্রাউন্ড ফোর্সের, আবার ওয়ারফ্রেজের ওইগুলোর সাথে ডিলুমিনেশনের কোনো মিল নাই। আর এটার সাথে কিন্তু আবার রিলেটিভ তোমার অন্য মেম্বারদেরও, এটা একটা বড় ব্যাপার। তা তো অবশ্যই। লাস্টলি তোমার যারা স্টুডেন্ট আছে, তোমার যারা ফ্যান্স আছে, তাদের জন্য কি বলবা, তাদেরকে মেসেজ কি দিবা? মেসেজ ইজ ভেরি সিম্পল। আমি একটু আগে তোমাকে যেটা বলতেছিলাম যে ইফ ইউ স্পিক অ্যাবাউট লিসনিং, আমাদের অনেস্টলি স্পিকিং ফারুক, আমাদের বাংলাদেশের যে জিনিসটা আমি ল্যাকিং
অনুভব করি। আগে আমরা ছোটবেলায় যে তুমি জিজ্ঞেস করলা যে আমরা কিভাবে গান শুনতাম, আমরা অ্যালবাম ধরে গান শুনতাম, আমরা ম্যাগাজিনে পত্রিকা দেখতাম যে এটা আসবে, হ্যাঁ, যে কি শুনতে হবে আমরা জানতাম। রেডিও এরা পর্যন্ত এটা ছিল, এখন তো রেডিও মার্কেটটাও কমে গেছে, সো উই ডোন্ট নো হোয়াট রেডিও নাই বলা যায় আর কি। সো আমার মনে হয় উই নিড দ্যাট পাবলিকেশন ব্যাক, বাইরে যেটা আছে। তাহলে হবে কি, যারা ফর এক্সাম্পল মিস্টার এ, ও এখন এসএসসিতে দিবে বা পড়ে না ক্লাস 9-10, ও একটা গান শুনতে হলে কী করবে, প্রথমে ফেসবুকে যাবে বা ইউনো হোয়াট এরকম কিছু একটা গিয়ে দেখবে, যেটা দেখবে সেটাই শুনবে, সেটা ভালো হোক খারাপ হোক সেটাই হয়তো মনে করবে সেটাই ভালো গান। এইটা একটা আমার কাছে মনে হয় ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা বাংলাদেশে কিন্তু এটা বেশি চল। তুমি যদি বাইরে থেকে একটু ঘাটাঘাটি করো, ইউ আর আ জার্নালিস্ট, ইউ নো বেটার। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যখন গান শুনবেন, গান অনেক ব্যান্ডের গান শুনবেন, অ্যালবাম ধরে শুনবেন, বা অ্যালবাম না ধরে শুনলো ইউজ প্রপার সার্ভিসেস লাইক স্পটিফাই এখন অ্যাভেলেবল, ইউটিউব মিউজিক ইজ অ্যাভেলেবল, ইট উইল সাজেস্ট ইউ হাউ টু লিসেন। ডেফিনেটলি। হ্যাঁ, আপনি গুগলে যান, ওই ব্যান্ডটা সম্পর্কে জানেন। এই যে আমরা আজকে এতগুলো কথা বললাম, ইট হ্যাজ আ লং ওয়ে ব্যাক। প্রতিটা আর্টিস্টের এরকম ব্যাপার আছে। তো ভালোর কিন্তু কোনো শেষ নাই। আজকে আমি যেটা করতেছি কালকে কিন্তু সেটা কিছুই না, এরকম হইতে পারে। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে যেটা শুনবেন সেই আর্টিস্টদের প্রপার মূল্যায়ন করবেন, ইন্সপায়ার করবেন। এখন তো কমিউনিকেট করা অনেক ইজি, আমাদের তো আমরা জানতামও না কি হইতেছে। হ্যাঁ, তাদেরকে মেসেজ দিবেন বা তাদেরকে ইন্সপায়ার করেন যে এটা এমন হয়েছে, রিভিউ দিবেন, পজিটিভ রিভিউ দিবেন। ফেসবুকে যখন আপনারা লিখবেন, সেটা যে আর্টিস্ট হোক না কেন, কনস্ট্রাকটিভ রিভিউ যেটাকে বলে, যে ভালো লাগলে কেন ভালো লাগছে, ভালো লাগে নাই কেন ভালো লাগে, এইটা লিখতে হবে ঠিক করে। হ্যাঁ, এটা দিস ইজ দ্য মেসেজ ফর লিসনার্স। অ্যান্ড আমি অ্যাবসলিউটলি আমার কাজের সাথে যারা আছেন তারা তো অ্যাবসলিউটলি স্টানিং। বছরের পর বছর অনেকে আছেন, আমার 20 বছর আগে থেকে এখন শুনে এরকম লিসনার আছে, নতুন লিসনার আছে আমার মিউজিকের। থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং অলওয়েজ। আর যারা নতুন মিউজিক করতেছেন বা করবেন, তাদেরও সেম মেসেজ, ইউ হ্যাভ টু লিসেন টু আ লট অফ সংস। গান তোলার অভ্যাস, শেখার অভ্যাস। একটা অ্যালবাম করে শেখাটা শেষ তা না। এই যে আমি গ্রাউন্ড ফোর্স অ্যালবাম করছি লাস্ট, এটা মানে আমার শেখা শেষ হয় নাই, আমি আবার নতুন জিনিস শিখতেছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডাপ্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। সো দিস ইজ মাই মেসেজ টু ইউ। আর সবাই যেটাকে বলে যে একসাথে একটা কমিউনিটি বেসড বাংলাদেশকে নিয়ে পৃথিবীর দুয়ারে যদি উপস্থাপন করা যায়, দ্যাট ইজ, হ্যাঁ, আমাদের মাতৃভাষা বাংলা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি এমন আরও হয় ফুল ইংলিশ অ্যালবাম, আমরা কিন্তু ক্যাটালগ যখন বাইরে যত জায়গায় দিব, পৃথিবীর তত জায়গায় জানবে যে বাংলাদেশ এবং এটা বাংলাদেশের ব্যান্ড। সো দিস ইজ মাই মেসেজ। এবং সবাই ভালো থাকবেন এবং ভালো গান শুনবেন, ভালো মিউজিক ইন্সপায়ার করবেন, রিয়েল মিউজিক ইন্সপায়ার করবেন। Thank you, Sazzad. Thanks for your time. Thank you so much, Faruk. And it has been a long journey. Yeah.